আমন্ত্রণ সবাইকে সরাসরি বিশেষ আলোচনা কেমন বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, ভয়াবহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে সারা দেশে বেহিসাবি সম্পদের মালিক বনে যাওয়া আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদ সপরিবারে সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়ায় চলে গেছেন বলে তথ্য বেরিয়েছে। যাবার আগে আংশিক সম্পত্তি বিক্রি করে প্রাপ্ত টাকা এবং ব্যাংকে থাকা নগদ টাকা বিদেশে পাচার করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শুধু বেনজির আহমেদই নয়, দেশে এমন অনেক বড় বড় প্রতিষ্ঠান ও ব্যক্তি আছেন যারা বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করে নামে বেনামে সম্পদের পাহাড় গড়লেও তাদের ধরা তো যাচ্ছেই না, বরং তারা এতই প্রভাবশালী যে কিছু কিছু ক্ষেত্রে তাদের নামও নেওয়া যায় না। সরকার সীমিত পরিসরে শর্ত সাপেক্ষে বিদেশে বিনিয়োগের অনুমতি দিয়েছে। চলতি আইনের আওতায় বিশ্বের 22টি দেশে এখন পর্যন্ত 18টি কোম্পানি কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে বিনিয়োগ করেছে। অথচ দুবাই চেম্বার অফ কমার্সের হিসেবে গত বছরের প্রথম 6 মাসে শুধু দুবাইতেই বাংলাদেশিদের মালিকানাধীন 1044টি কোম্পানি সদস্যপদ নিয়েছে। সব মিলিয়ে দুবাইতে বাংলাদেশিদের মালিকানাধীন কোম্পানির সংখ্যা ছাড়িয়ে গেছে 13,000। পর্তুগালে আছে বাংলাদেশিদের প্রায় 2,500 কোম্পানি। সংযুক্ত আরব আমিরাতের ট্যাক্স অবজারভেটরির তথ্য বলছে, ট্যাক্স হ্যাভেন বা কর স্বর্গ হিসেবে খ্যাত দেশগুলোতে বাংলাদেশিদের রয়েছে $5.91 বিলিয়ন সম্পদ। তবে কারো কারো হিসেবে সম্পদের পরিমাণ আরও অনেক বেশি। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারতের মতো পরিচিত গন্তব্যগুলোতে অর্থ পাচার ক্রমাগত অনিরাপদ হয়ে ওঠায় পাচারকারীরা ছুটছেন নতুন গন্তব্যে। কেউ কেউ পরিচয় গোপন করে বিনিয়োগের জন্য আলবেনিয়া, সাইপ্রাস সহ বিভিন্ন দেশের পাসপোর্ট ব্যবহার করছেন। দেশে যখন অর্থনৈতিক মন্দা ও তীব্র ডলার সংকট চলছে, তখনও থেমে অর্থ পাচারের প্রবণতা। অথচ অর্থ পাচার ঠেকাতে দেশে অন্তত 8টি রাষ্ট্রীয় সংস্থা রয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, এতগুলো সংস্থা থাকার পরেও বেনজির আহমেদরা কিভাবে নির্বিঘ্নে বাংলাদেশ থেকে টাকা নিয়ে চলে যাচ্ছেন বিদেশে? সরকার অর্থ পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরেও কেন দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর এই নির্লিপ্ততা? এসব প্রশ্নকে সামনে রেখেই আজ আমাদের আলোচনার বিষয় অর্থ পাচার প্রতিরোধের বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারপারসন, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মঞ্জির মোর্শেদ, ডিবিসি নিউজের সম্পাদক জাহিদুল হাসান পিন্টু, অর্থ সূচকের সম্পাদক জিয়াউর রহমান এবং অনলাইনে যুক্ত আছেন নিজেরা করি চেয়ারপারসন খুশি কবির, এনবিআরের সাবেক সদস্য আলমগীর হোসেন। দর্শক, আপনিও চাইলে আলোচনায় যুক্ত হতে পারেন, আপনার মতামত প্রশ্ন জানাতে পারেন। এর জন্য ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। মূল আলোচনায় যাওয়ার আগে পত্রিকার কিছু শিরোনাম দেখে নিতে চাই। আমরা পত্রিকার হেডলাইনগুলো দেখলাম। জনাব জাহিদুল হাসান পিন্টু, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করতে চাই। দেশে যে এই যে অনিয়ম, দুর্নীতির এবং আপনার অর্থ পাচারের যে বিষয়গুলো হঠাৎ করে এত বেশি দেখা যাচ্ছে, এর কারণ কি? আপনার কাছে বিশ্লেষণটা চাই আমরা। হঠাৎ করে এত বেড়ে গেল কেন, আর এত সামনে চলে আসতেছে কেন? না, এর তো নানামুখী কারণ। বাংলাদেশে তো দুর্নীতি আজকে প্রথম। দুর্নীতি বাংলাদেশে বহু আগে থেকেই শুরু হয়েছে। এখন যেমন ব্যাংকে দেখেন, ওই জিয়াউর রহমানের নাম হলো বাংলাদেশ ব্যাংকের টাকা ইস্টার্নকে আপনার মওকুফ করে দিয়েছিল, বাংলাদেশ ব্যাংকের টাকার লোন নেওয়া। তখন ছোট বাজেট, ছোট দুর্নীতি, খবর কম। এখন বাজেট বড়, দুর্নীতি বড়। আর সবচেয়ে বড় ধাক্কাটা আমি মনে করি যে এখানে সমস্যাটা যেটা হয়েছে, যে এদেরকে ধরার জন্য কোনো রেগুলেটরি বডি নাই, বা যা আছে তাদের সেই সক্ষমতা নাই অথবা ইচ্ছা নাই।
তারা সেটা করতে চায় না। এখন ধরেন আজকে আলোচনা আসছে, সংবাদপত্রে নিউজ আসছে বলে বা যেভাবেই হোক, এই সাবেক আইজি বলেন, সাবেক সেনাপ্রধান বলেন, আরও সরকারের বেশ কয়েকজনের বা ব্যবসায়ী গ্রুপ ব্যাংক লুটপাটের খবর আসতেছে। ব্যাংক লুটপাটের জন্য তো কারো বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। তো যতদিন পর্যন্ত আপনি ব্যবস্থা না নেবেন ততদিন পর্যন্ত এটা বাড়তে থাকবে। আপনি দেখেন এমন একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আপনি আছি যে দেশের রাষ্ট্রপতি দুর্নীতির দায়ে দণ্ডিত, সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতির দায়ে দণ্ডিত, সাবেক প্রধান বিচারপতি দুর্নীতির দায়ে দণ্ডিত, সাবেক প্রধান সেনাপতি অনিয়মের দায়ে দণ্ডিত, এখন সাবেক পুলিশ প্রধান এবং সাবেক সেনাপ্রধান অভিযুক্ত। এখানে বার্তাটা কি? বার্তাটা হলো সব যখন সাবেক তখন তারা হয় দণ্ডিত। অভিযোগটা কখন, অপরাধটা কখন করেন বা অনিয়মটা কখন করেন? যখন তারা বর্তমান থাকেন। আপনি যখন বর্তমান থাকা অবস্থায় কোনো ব্যবস্থা না নেবেন ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে। এখন সাবেক হওয়ার পর আপনি নিচ্ছেন, আর যখন বর্তমান থাকা অবস্থায় আপনি ধরছেন না। কেন ধরছেন না? এটা যে আমলেই হোক না। আমরা তো দেখছি আপনার অনেকে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আপনার চলে যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না, কিংবা আপনার কোনো প্রশ্ন করা যাচ্ছে না, কিংবা আপনার এরকম তো অহরহ ঘটছে। কিন্তু সেগুলো যদি আপনার সাথে সাথে ব্যবস্থা নেওয়া যেত তাহলে কি এগুলো কমতো না? আমি তো সেটাই বললাম, যদি আপনি এটা হবে ধরবে যখন তারা আবার সাবেক হয়ে যাবে। সাবেক বলতে রেজিম চেঞ্জ হলো হতে পারে। এর কারণটাই বাকি, এর ব্যাখ্যাটাই কারণ কি? আমি কেউ একজন অপরাধ করছে, একদম চাক্ষুষ দেখা যাচ্ছে সে অনিয়ম করে সে শত শত হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু আমি তখন তাকে নিয়ে যেতে দিচ্ছি, তাকে কিছু বলছি না। সেইটা হচ্ছে, এটা আপনার এক ধরনের প্যাট্রোনাইজেশন। এটা ভাইস ভার্সা হয়। আমি আপনাকে সুযোগ দিলাম, আপনি আমাকে সুযোগ দিচ্ছেন। আমি আপনাকে বিচারের আওতায় না এনে সুযোগ দিচ্ছি, আপনি যেটা অবৈধভাবে অর্জন করছেন সেটার শেয়ার দিয়ে হয়তো সুযোগ দিচ্ছেন। এই তো ভাইস ভার্সা। এখন এই জায়গায় এই দুর্নীতিগুলো আমি তো বললাম একসময় ছোট আকারে ছিল, এটা বাড়তে বাড়তে আজকে এই জায়গায় আসছে। তো যতদিন আপনার এটা দেখেন, এই জিনিসগুলো দেখার জন্য আমরা অ্যান্টি কারাপশন কমিশন গঠন করেছি। এক সময় এটা বিএসি ছিল, মানে দুর্নীতি দমন ব্যুরো ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারে। আমরা এটাকে আন্দোলন বলে টলে বা সিভিল সোসাইটিতে বলার পর 2004 সালে একটা আইন তো করলাম, দুর্নীতি দমন কমিশন, স্বাধীন আইন। সেই আইনটা আবার সংশোধন করে আবার আগের জায়গায় নিয়ে চলে গেছি। কেন সংশোধন করলাম? যেটা ছিল ওই যে আমলাদের ধরার জন্য যে আপনার এই যে পারমিশনের বিষয়টা যে ছিল, সেটা তো 2004-এর আইনে ছিল না। সেটা ওই যে 32-এর ক ধারা বোধহয় খুব সম্ভবত। এটা আপনি চেঞ্জ করলেন কেন? এইটার আপনি যদি বলেন, আমি মনে করি এই সবগুলোর সঙ্গে আপনার জড়িত হয় হলো আপনার ভোট। কেন জড়িত হয় ভোটটা? আপনি যদি ভোটারের চেয়ে ভোট কর্মকর্তার মূল্য বেশি দিবেন, তখন আপনি ভোট কর্মকর্তাকে আপনার ছাড় দিতে হচ্ছে। এই জায়গায় আপনার কোনো জায়গায় আমাদেরকে এটা আপোস করতে হচ্ছে। এইটা একটা। আরেকটা হলো আপনার এই জবাবদিহিতার জায়গাটা, এটা আমি করছি না। আমার যার যেটা দায়িত্ব সে যখন সেটা পালন করছি না, আমার যখন জবাবদিহির জায়গাটা কমে যাচ্ছে, তো আমি আমার মতো করে পার পেয়ে যাচ্ছি। তো আপনি আমাকে ধরতে পারতেছেন না, ধরতে চাচ্ছেন না। এখন আমি চুরি করলাম, ঠিক আছে, আমার ইন্টেনশন খারাপ, আমি চুরি করব বা দুর্নীতি করব, তা আপনার ইন্টেনশন তো আপনি আমাকে ধরবেন, তাই তো? আপনার এই জন্য আপনাকে তৈরি করা হয়েছে, এই জন্য আপনাকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে। তো আপনাকে এই আইন করেও দেওয়া হয়েছে, আপনাকে আইনের শিডিউলগুলিও দিয়ে দেওয়া হয়েছে, আপনি কি কি ধরতে পারবেন, কি কি ধরতে পারবেন না। আপনি ধরছেন না কেন? বা আপনি এখন বলবেন যে আমার সেই সক্ষমতা নাই, বা এই সক্ষমতাটা হলো ইন্টেনশন। আপনি চান কি চান। জি, ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, ক্ষমতার অপব্যবহার করে কেউ যাতে অনিয়ম দুর্নীতি করতে না পারে, কারো জমি দখল করতে না পারে, অর্থ পাচার করতে না পারে, তা দেখার জন্য কিংবা জবাবদিহি করার মতো রাষ্ট্রীয় কোনো ব্যবস্থাপনা কি নেই? কারণ আমরা তো দেখছি রাষ্ট্রের অনেকগুলো ইনস্টিটিউশন আছে যারা এই কাজগুলোর জন্যই আছে, তো কিন্তু মানে থেকেও নেই, এরকম একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জনাব জাহিদুল হাসান পিন্টু যেটা বললেন যে হয় সক্ষমতার অভাব, কিংবা হয়তো বা মানে সেই আপনার নাই,
মানে আপনার সেটা করার ইন্টেনশন নাই কিংবা আপনার সাহস নেই, মানে কি কারণে আপনার কাজটি হচ্ছে না, অথবা উনি যেভাবে বললেন যে উভয় উভয়কে প্রশ্রয় দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে, আর টিভিকে সকলকে শুভেচ্ছা এবং যারা আলোচক আছেন শুভেচ্ছা। দেখুন, আলোচনার যে বিষয়টা এসছে সেটি কিন্তু মিডিয়ায় যে আজকে আলোচনা হচ্ছে তা না। দুর্নীতি নিয়ে এই আরটিভিতে অনেক প্রোগ্রামে আমি এসেছি আগে, যে দুর্নীতি নিয়ে আপনার কথা বলেছেন, কিন্তু এখন তো টক অফ দ্য টাউন হলো আপনার সাবেক আইজিপির দুর্নীতি, এবং এটা প্রতিনিয়ত পত্রিকায় কিন্তু এটা অ্যাড হচ্ছে, তাই না? আজকেও তো দেখলাম একটা কোন জায়গায় যেন আপনার পাহাড়ি এলাকার কোন জায়গায় একটা বিরাট বের হয়ে গেছে, এটা তো আগে ছিল না, এবং বলা হচ্ছে আরো কিছু বেরোতে পারে, আরো বেরোবে, আরো কিছু বেরোবে, কারণ আজকে বান্দরবনে বেরিয়েছে, বান্দরবনে বেরিয়েছে। এখন ঘটনাটা হলো কি, দেখেন আমরা যে কথাটা আপনি বললেন কেউ কি নাই, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে 23 বছর এর আন্দোলন সংগ্রামের মাধ্যমে, এবং একটা সংবিধান যখন করেছে সেখানে বঙ্গবন্ধু তার অভিজ্ঞতার আলোকেই এই সংবিধানটা তৈরি করে বলেছিলেন যে এই রাষ্ট্রটা কারো ব্যক্তির না, মানে ওই অমুক এমপি, অমুক মন্ত্রী, অমুক ভাইস চ্যান্সেলর, তার না, রাষ্ট্রটা হলো জনগণের। এবং এই জন্য উনি আর্টিকেল 7-এ বলেছেন যে জনগণই সকল ক্ষমতার উৎস, এবং আমরা যারা কাজ করব বিভিন্ন পজিশনে, সেটা প্রধানমন্ত্রী হোক, সেটা ভাইস চ্যান্সেলর হোক, বিচারক হোক, জনগণের পক্ষে আমি দায়িত্ব পালন করব। এটি হলো সংবিধানের মূল স্পিরিট। এবং সেখানে সংবিধানে কিন্তু আপনার এই যে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, এটাও স্পষ্টভাবে বলা হয়েছে, এবং আপনার মানুষের মধ্যে যে মৌলিক অধিকার প্রতিষ্ঠা, সেটাও সংবিধান কিন্তু চ্যাপ্টার 3-তে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে আমার কি কি মৌলিক অধিকার। এবং স্টেট পলিসিতে এই যে আমার বেঁচে থাকার জন্য খাদ্য, বাসস্থান, যেগুলো অন্যান্য উন্নত দেশগুলোতে এটা তাদের একটা বেসিক নিড এবং রাষ্ট্র পরিচালনা করে, আমাদের অর্থনৈতিক বিবেচনায় ওই সময় এই সংবিধানে এটাকে স্টেট পলিসি করা হয়েছে। এবং স্টেট পলিসি হলো রাষ্ট্র যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে, পলিসির বাইরে কিন্তু যেতে পারবে না। যেটা ধরুন আপনার এই যে আজকে যে ভাতার সিস্টেম করা হয়েছে, বয়স্ক ভাতা, এটা কিন্তু একটা রাষ্ট্রীয় পলিসি ওই আলোকই হয়েছে, যে রাষ্ট্রের পলিসি হলো যারা নাকি গরিব মানুষ, খেতে পারবে না, বাসা নাই, বাড়ি নাই, তাদেরকে এগুলো দিতে হবে, এবং সেই অনুসারে কিন্তু রাষ্ট্র পলিসি অনুসারে কাজ করবে। কিন্তু আমাদের সবচেয়ে বড় দুর্বলতাটা হয়েছে যে জবাবদিহিতা যদি আনতে হয়, তাহলে জবাবদিহিতা আপনার ধরেন আমি যদি যে পরিবারে বড় হয়েছি, আমার বাবাকে যদি আমাকে শাসন না করে, তাহলে কিন্তু আমি কিন্তু আর ওইভাবে ভালো গড়ে সন্তান হিসেবে তুলব না আমি, তাই না? কারণ আমি তো তখন আমার কোনো ব্যারিয়ার থাকে না, আমি কোনো বাধা পাচ্ছি না। ঠিক একইভাবে আপনার প্রতিষ্ঠানে যারা আছেন, আপনি যদি সেই সমস্ত সাংবাদিক বন্ধুরা যারা কাজ করেন, আপনি যদি তাদের কোনো মনিটরিং না করেন, তারপরে সে ওই যে হলুদ সাংবাদিকতার ব্যাপার, হয়তো দেখা গেলো এক সাংবাদিক একটা হলুদ সাংবাদিকতা করে দিল, কিন্তু আপনি যদি মনিটরিং করেন, আপনার যদি লেসন থাকে, এটা করলে কিন্তু এখানে কাজ করতে পারবো না, তাহলে তার মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়, সেই সেটা করবে না। তা আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয়েছে যে এই যে রাষ্ট্রের ভিতরে যে চেক অ্যান্ড ব্যালেন্স, এবং চেক অ্যান্ড ব্যালেন্সের পদ্ধতিটা আবার সংবিধানই বলে দেওয়া হয়েছে, যে একটা লোক যদি আজীবন থাকে এবং সবসময় থাকে, তাহলে তাকে তো আর কেউ বদলাতে পারবে না। এই জন্য এই ডেমোক্রেসির সিস্টেমটা এইরকম যে আপনি 5 বছর সরকারে থাকবেন, ক্ষমতায় থাকবেন, বিভিন্ন পজিশনে থাকবেন, আপনি কি করেছেন আবার জনগণের কাছে যাবেন, যে আপনি যে 5 বছর যে কাজটা করলেন, সে কাজের জন্য জনগণ যদি আপনাকে মনে করে যে ইউ আর দ্য ফিট পারসন, আপনি দুর্নীতি করেন নাই, আপনি জনগণের উপকার করেছেন, তাহলে জনগণ আবার ভোট দিবে, আপনার কিন্তু জবাবদিহিটা ওখান থেকে হয়ে যায়। কারণ আপনি ধরেন নির্বাচন করলেন, এমপি ছিলেন, পরে হেরে গেলেন, ওটা কিন্তু এর চেয়ে লজ্জার কিন্তু কিছু থাকে না। তখন আপনিই কিন্তু নিজেই চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে কিছু কাজ করবেন যাতে জনগণ আপনাকে ভোট দেয়। কিন্তু আমার যেখানে সমস্যা হলো, সংবিধানের যে মূল স্পিরিট, সেই স্পিরিটটা এখন আর নাই। এখন তো জনগণের এই যে জবাবদিহিতা নেওয়ার জন্য ভোটের তো খুব একটা প্রয়োজন হয় না, যার কারণে হয় কি সিস্টেমটা আপনার ওইটার এফেক্ট হতে হতে সমস্ত জায়গায় আমরা পচিয়ে ফেলছি। কারণ গোড়া যদি ঠিকঠাক থাকে, তাহলে অন্য জায়গাগুলো তো ঠিক থাকবে না। ধন্যবাদ আপনাকে জনাব জিয়াউর রহমান। জনাব জিয়াউর রহমান, বাংলাদেশ ব্যাংকের হিসেবে 18টি কোম্পানি অনুমতি নিয়ে বিদেশে বিনিয়োগ করেছে, অথচ শুধু দুবাইতেই বাংলাদেশিদের নিবন্ধিত কোম্পানির সংখ্যা দাঁড়িয়ে গেছে কিংবা ছাড়িয়ে গেছে 13,000, পর্তুগালে অন্তত 2,500। এটা সম্ভব হলো কিভাবে? এর বাইরেও তো বহু দ্বীপরাষ্ট্র কিংবা যারা আপনার ওই মানে এই সুযোগ সুবিধাগুলো দেয়, তাদের তো অনেকখানি আপনার মানে 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 যেগুলো আপনার যেটাকে বলা হলো মানে যেখানে আপনার ওই যে ট্যাক্স নাই কিংবা অত জবাবদিহিতার কিছু নেই, সেসব জায়গায় কিন্তু প্রচুর যাচ্ছে। এটা বড় কারণ হচ্ছে আমরা সুযোগটা দিয়েছি কিভাবে দিয়েছি। একটা আপনি জানেন যে আসলে অর্থ পাচারের দুটি ওয়ে আছে, একটি হচ্ছে বাণিজ্য ভিত্তিক যে পাচার, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, আর হচ্ছে হুন্ডি। দুটো ক্ষেত্রেই তো আমরা অবারিত সুযোগ রেখেছি। আমরা এই
এই চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আপনার ওই যে ট্রেড বেসড যে লন্ডারিং আছে, লন্ডারিং এর জন্য কি পর্যাপ্ত কোনো ব্যবস্থা নিতে পেরেছি? এই যে আমরা কিন্তু মানে অনেক আলোচনায় শুনি যে আপনার এক্সপোর্টের অনেক টাকা দেশে ফেরত আসছে না কিংবা ফেরত আসেনি। জি, তো মনে করেন আমাদের এখন এত ডেফিসিট, আমাদের এখন ফরেন কারেন্সি এত প্রয়োজন, আমাদের সেন্ট্রাল ব্যাংকে, আমাদের আপনার কেন্দ্রীয় ব্যাংকে, আমাদের আপনার মানে যে মুদ্রা সংকট যেটা দেখা যাচ্ছে, তো এই সময় তো অন্তত চাপ দিয়ে টাকাগুলো আনা যেত যে তোমরা আনো নাই, তোমরা ইমিডিয়েট না আনলে পরে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ঘোষিত যেটা হচ্ছে আপনি প্রত্যাবাসন করে নাই, সেটা হচ্ছে ঘোষিত যে ভ্যালু ছিল সেই ভ্যালুর ভিত্তিতে এক্সপোর্ট হয়েছে, সেটা আসে নাই। কিন্তু এর বাইরে আমরা যেটা বলি আন্ডার ইনভয়েসিং, আমি এক্সপোর্ট করেছি অনেক বেশি দামে, দেখিয়েছি অনেক কম দামে, সে এই জায়গায় তো হিসাবই নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। তো সেটা যদি যোগ করেন তাহলে আরও বড় অঙ্কের হয়ে যায়। আর ঘোষিত টাকাটাই আসছে না, সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিতে পারছি না। আজকে আমি এই যে নিতে পারছি না, এর সাথে একটি উদাহরণ দিই। বেনজির ইস্যুতে, যেহেতু বেনজির নিয়ে খুব আলোচনা হচ্ছে, আপনি জানেন যে দুদক বিএফআইইউ, যেটা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তাদেরকে চিঠি দিয়েছিল বেনজির এবং তার পরিবারের সদস্যদের ব্যাংকের তথ্য চেয়ে, অ্যাকাউন্টের তথ্য চেয়ে 25 এপ্রিল চলতি বছরের। আর তার রিপ্লাই পেয়েছে 20 মে। 1 মাস লাগে একটা চিঠির উত্তর দিতে। এই চিঠির উত্তর পাওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে। চিঠির উত্তরটা তো 2 দিনের মধ্যে আসতো, তাহলে কি বেনজির এই টাকাগুলো তুলে নিয়ে যেতে পারতো? যেটা আমরা এখন একজ্যাক্ট ফিগার জানি না, কেউ বলেন 70-80 কোটি, কেউ বলেন 100 কোটি, কেউ বলেন 30 কোটি, যেটাই হোক, সে তো অ্যাকাউন্টগুলোতে টাকা তুলে নিয়েছে। তো সুযোগটা কে করে দিয়েছে? বিএফআই। এটা কোনো জবাবদিহিতা আছে? এখন পর্যন্ত কি বিএফআই প্রধানকে বা কাউকে জিজ্ঞেস করা হয়েছে, বা আগামীতেও হবে কিনা আমি জানি না, যে কেন একটি চিঠির উত্তর আসতে 1 মাস সময় লাগলো? তার মানে হচ্ছে যে আমরা তো এরকম নানা ধরনের অপরাধকে করার জন্য সুযোগ তৈরি করে দিচ্ছি। হুন্ডি একটি বড় সমস্যা, আপনারা জানেন, আমরা কথা বিভিন্ন সময় স্টুডিওতে কথা বলেছি যে গত বছর রেকর্ড পরিমাণ জনশক্তি রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে। স্বাধীনতার পর কোনো এক বছরে এই পরিমাণ জনশক্তি রপ্তানি হয় নাই। জনশক্তি রপ্তানি হওয়ার পর যেখানে আমার ডাবল হওয়ার কথা, সেখানে কমে যায় কি করে? কেউ তো বিনা বেতনে, বিনা মজুরিতে বিদেশে কাজ করছেন না, হাওয়া খেয়ে থাকছেন না, ওরা কাজ করছেন। তার মানে কি ওই টাকাটা তার বৈধ চ্যানেলে না পাঠিয়ে অবৈধ চ্যানেলে পাঠাচ্ছেন। কারণ কি, একজন শ্রমিকের কাছে দেশপ্রেম বা ব্যাংকের মাধ্যমে আসলে কি হবে, এত কিছু বোঝার সময় সে জমি জমা বিক্রি করে, কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা আর্ন করে, সে চিন্তা করে যে আমি যদি $100 পাঠাই, ব্যাংকে পাঠালে আমার মা কত পাবে, আমি যদি হুন্ডির মাধ্যমে পাঠাই কত পাবে। তো হুন্ডি যারা টাকা পাচার করে, যেহেতু অবৈধ টাকা, সে তো ব্যাংক রেট হচ্ছে 5 টাকা, 60 টাকা, 10 টাকা, 20 টাকা বেশি দিয়েও যদি ডলার কিনে, সমস্যা নাই, এভাবে তো পাচার হচ্ছে। আমরা কি ড্রাস্টিক কোনো অ্যাকশনে যেতে পেরেছি? হুন্ডির সাথে যারা যুক্ত ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে আজ পর্যন্ত উদাহরণ আছে? তো আমরা যদি এই ধরনের কোনো ব্যবস্থা নাই নেই, না সেন্ট্রাল ব্যাংক এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে, না হুন্ডির ক্ষেত্রে, তাহলে তো টাকা পাচার হবেই। এবং বড় বড় কোম্পানি, আপনি ধরেন একটি গ্রুপ, সামিট গ্রুপের কথা বলি, সিঙ্গাপুরে শীর্ষ ধনীদের একটি সামিট গ্রুপ, তো অফিস আছে সিঙ্গাপুরে। এটাকে বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন নিয়েছে। সামিটের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো বিদ্যুতের জন্য যে জ্বালানি আমদানি করে, সবটি তারই আরেকটি কোম্পানি সিঙ্গাপুরে, সেই কোম্পানি থেকে মাধ্যমে আমদানি হয়, ওরা রফতানি করে। কীভাবে হয়? তো এরকম অসংখ্য উদাহরণ। সিঙ্গাপুরে মিনিমাম 50টি বড় বড় গ্রুপ অফ কোম্পানি আছে, মিনিমাম 100, আপনি 1000, 10,000 যদি হিসাবে নাও যায়, দুবাইয়ে মিনিমাম 100 বড় কোটিপতি আছে। এমনও কোটিপতি আছে বাংলাদেশের গ্রুপ অফ কোম্পানির, যাদের ওখানে পার্সোনাল প্লেন পর্যন্ত আছে, হেলিকপ্টার পর্যন্ত আছে। তো কীভাবে আছে? তো এখন সরকারের এজেন্সিগুলো কি তথ্য পায় না? না পাওয়ার তো কোনো কারণ নাই। না থাকলে এই এজেন্সির পেছনে আমরা জনগণের করের টাকা হাজার হাজার কোটি, শত শত কোটি টাকা কেন করি? আমরা নিষিদ্ধ ইসরায়েল থেকে নানা ধরনের প্রযুক্তিগত যন্ত্রপাতি কিনি বিরোধী দলের রাজনীতিকদের, কথোপকথন, অন্যদের অনেক কিছু অনুসন্ধান করার জন্য। আমরা এইসব দুর্বৃত্তদের আটকানোর জন্য, দুর্বৃত্তদের অপকর্ম ঠেকানোর জন্য আমরা কি আমাদের এজেন্সিগুলোকে ঠিকমতো কাজে লাগাতে পারছি? কিংবা এজেন্সিগুলো কি সঠিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তথ্যগুলো দিতে পারছেন বা দিচ্ছেন? সেই জায়গাগুলো আমরা এনশিওর করতে পারছি না বলেই এই বিদেশে এরকম টাকা পাচার হচ্ছে, এতগুলো কোম্পানি হচ্ছে এবং দিন দিন বাড়ছে এটি। ধন্যবাদ আপনাকে জনাব আলমগীর হোসেন। আলমগীর হোসেন, এক ব্যক্তি একদিনে 4টি ফ্ল্যাট কিনে ফেললো, তাও গুলশানের মতো আপনার এইরকম একটা কস্টলি জায়গায়, রেজিস্ট্রেশনও করলো অস্বাভাবিক কম দাম দেখিয়ে। কিন্তু এনবিআর কি করলো? আমাদের প্রশ্ন হলো, আয় বৈধ অবৈধ কিনা তা কি এনবিআর এর বাদ বিচার করার কোনো এখতিয়ার নাই? কিংবা সে কি কিছুই বুঝে না যে গুলশানে একদিনে 4টা ফ্ল্যাট রেজিস্ট্রেশন হচ্ছে আপনার, এবং যে টাকাটা দেখাচ্ছি আমি, ক্রয় মূল্য যেটা দেখাচ্ছি সেটা অস্বীকার। কারণ একটা ছোটো বাচ্চাও জানে যে আজকে গুলশানে স্কোয়ার ফিট কত। একটা আপনার 2000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট যে সেখানে 6-7 কোটি টাকার নিচে পাওয়া যায় না, অনেক ক্ষেত্রে আপনার 10-12 কোটিও আপনার দাম হয়। তো সেগুলো কি আপনার এনবিআর কোনো বাদ বিচারও করে না?
জাতীয় রাজস্ব বোর্ড, আমি তো আমার আমার যত অভিজ্ঞতা, যত বছরের এনবিআর এ কাজ করার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা নিরীক্ষা করে না, তা কিন্তু বলা যাবে না। জাতীয় রাজস্ব বোর্ডে একটি কর গোয়েন্দা তদন্ত সেল আছে, আপনি জানেন, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, এবং তার মাধ্যমে প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন এই আমাদের প্রশ্ন হলো সেখানে যে তারা তাহলে কি করলো, আমি একটা কেস স্টাডিও তো করতে পারতো। আমি আসছি, কর ফাঁকি এবং এই যে বিনিয়োগ কম দেখানো, এ ব্যাপারে সুনির্দিষ্ট আইন আছে এবং সেই আলোকে কিন্তু তদন্তগুলি করে এবং করার মাধ্যমে তারা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়। এবং আপনি জানেন যে যখন আমরা 2007-08-এও আমরা দেখেছেন যে কর ফাঁকির বিরুদ্ধে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এটা কিন্তু ব্যাপক উদ্যোগ নিয়েছিল এবং অনেক সুফলও দেখিয়েছিল। আসলে এই ধরনের কর ফাঁকির বিষয়টি বা এই ধরনের বিনিয়োগের ক্ষেত্রে যে কম অঙ্কের টাকাটা দেখানো হচ্ছে, এইটি যাচাই করা সময়সাধ্য ব্যাপার। কারণ হচ্ছে প্রথমত রেজিস্ট্রেশন কস্ট আপনি যা দেখাচ্ছেন, এবং এই রেজিস্ট্রেশন কস্ট, রেজিস্ট্রেশন সংশ্লিষ্ট ডকুমেন্ট এবং আমাদের ডেটা তাৎক্ষণিকভাবে এনবিআর এর কাছে অ্যাভেলেবল হয় না। আসলে আমরা যখন পত্রপত্রিকায় দেখি ইনভেস্টিগেশন, তখন আমরা শুরু করি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে ইন্টিগ্রেটেড সিস্টেম নেই, আপনি জানেন, ডাটাটা ডিজিটাল ডাটা না, এনবিআর এর সেই সক্ষমতা অর্জন করতে পারেনি। এবং তৃতীয়ত যখন আপনি আমার সাথে যখন ট্রানজেকশন করবেন, যদি আমি থ্রু ব্যাংকিং চ্যানেল না যে যদি আমি ক্যাশ ট্রানজেকশনে যাই, তাহলে সেটাও কিন্তু এনবিআর পক্ষে ডিটেক্ট করা ভেরি ভেরি ডিফিকাল্ট। তো আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের বিনিয়োগ কর ফাঁকি, জমিতে কর ফাঁকি, অ্যাপার্টমেন্টে কর ফাঁকি, এটি এরকম উন্নয়নশীল দেশে সব দেশেই হয়, আগেও ছিল, এখনো আছে। যদি না আমরা এটাকে ডিটেক্ট করতে চাই, তাহলে আসলে এনবিআর কে সত্যিকার অর্থে একটা ডিজিটাল একটা এনবিআর তৈরি করতে হবে। এবং একই সাথে আমরা তো ডিজিটাল বাংলাদেশে আছি, আমরা তো ডিজিটাল বাংলাদেশে এখন বসবাস করছি। জি, ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি, কিন্তু সত্যিকার অর্থে কি আমরা এনবিআর কে ডিজিটাল দেখছি? আমরা কি ভূমি রেজিস্ট্রেশন বলি, আমরা বিভিন্ন রেজিস্ট্রেশন রাজুক বলি, বা অন্যান্য এজেন্সিগুলির আমরা কি নিবন্ধন প্রক্রিয়াগুলিকে, সবকিছুগুলিকে আমরা ডিজিটাল দেখছি? আমরা দেখছি না। তাহলে আমাদের মনে হয়েছে যে দুটো জিনিস দরকার এখানে। একটি হচ্ছে যে একটা সামগ্রিক ডিজিটাল, নাকি এরকম যে আপনার প্রভাবশালীদের ক্ষেত্রে এনবিআর নীরব ভূমিকায় পালন করে? আমার কাছে মনে হয়নি সেটি, বিচ্ছিন্ন ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হতেই পারে সেটি, কিন্তু এনবিআর যখন একটা কার্যকর পদক্ষেপ নিতে হয় তখন তাকে মানে ক্ষমতা প্রচুর ক্ষমতা আছে কিংবা বড় দায়িত্ব আছে, এমন কারো বিরুদ্ধে কি এনবিআর কখনই কোনো ব্যবস্থা নিয়েছে? নজির আছে? নিয়েছে। তবে এনবিআর যেটা হয়, আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, সেটি হচ্ছে যে এনবিআর কে যখন কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, তখন যথাযথ আইনানুগ তথ্য উপাত্ত এবং প্রমাণাদি লাগে। আমরা যখন একটা ক্যাশ বেস ইকোনমি যখন চলছে, যখন আপনি হাজার শত কোটি টাকা আপনি ক্যাশে ট্রানজেকশন করতে পারবেন এবং রেকর্ড যখন আপনার খুব অ্যাভেলেবল থাকবে না, তখন আইনের ফাঁক বলে কিন্তু এই ধরনের বিনিয়োগগুলিকে বের হয়ে যাওয়ার ঝুঁকি থাকবেই। এবং এই যারা আমাদের শক্তিশালী, যারা বিনিয়োগ কর ফাঁকি দিচ্ছেন, যারা বিনিয়োগ করছেন, বিনিয়োগ লুকাচ্ছেন, তাদের টেকনোলজি এত বেশি, তাদের বিভিন্ন আইনানুগ পন্থা এত বেশি, কৌশলী সংখ্যা বেশি, যে তারা সেই কৌশলী আইনের ফাঁক দিয়ে তারা বের হয়ে যেতে পারেন। আমার মনে হয় যে সমস্ত কর ফাঁকি রোধ করার জন্য সর্বোত্তম পন্থা হচ্ছে এখন ভেবে দেখা দরকার, আর কতদিন এই ক্যাশ বেস ইকোনমিটা রান করবে, কতদিন এইভাবে বিভিন্ন ডিজিটাল সিস্টেমের অনুপস্থিতি এখানে থাকবে, এনবিআর কতদিন পর্যন্ত ডিজিটালাইজেশনের বাইরে থাকবে। বাংলাদেশকে যদি আপনি, বাংলাদেশে বেশি না, আপনি সাব রেজিস্ট্রেশন অফিস, রাজুক, সিটি কর্পোরেশন, এরকম বিভিন্ন কিছু অল্প কিছু প্রতিষ্ঠানকেও যদি আপনি ডিজিটালাইজ করে এবং ইন্টিগ্রেটেড করে ফেলতে পারেন, এবং একই সাথে একদম ক্যাশলেস সোসাইটি আমি বলবো না, কিন্তু এই ক্যাশ ট্রানজাকশনকে ডিসকারেজ করার জন্য আইনি কাঠামো যদি আপনি তৈরি করতে পারেন, ভারতেও তৈরি করেছে, সেটা যদি আপনি তৈরি করতে পারেন, তাহলেই শুধুমাত্র সম্ভব হবে এই ধরনের কর ফাঁকি রোধ করা। ধন্যবাদ আপনাকে জনাব খুশি কবির। অর্থ পাচারকারীরা এতই প্রভাবশালী যে তারা একেবারে খাদে না পড়লে তাদের নামও নেওয়া যায় না, এমন সংস্কৃতি কেন গড়ে উঠলো দেশে? সবাই তো আলোচনা করছিল এমন সংস্কৃতি কেন গড়ে উঠলো দেশে। এই প্রশ্নটা মনে হয় না করলেও হয়। কেন এই সংস্কৃতিটা গড়ে উঠেছে এই কারণেই যে গড়ে ওঠার জন্য অবস্থা সৃষ্টি করা হয়েছে, যে যাদের পার পেয়ে যেতে পারে তারা পার পেয়ে যায়। আপনি যে প্রশ্নগুলো করছিলেন যে এনবিআর এর করের ব্যাপারে, দুদকের আপনার জিজ্ঞেস করছেন যে কাদেরকে
আসলে ধরা হয় কিনা। আপনি এটা প্রশ্নগুলোর মধ্যেই যে উত্তরগুলো যেটা আসছে, উত্তরগুলো কিন্তু আমার কাছে মনে হলো যে খুবই এটা কিন্তু গভীরের উত্তর আসেনি, এটা কোনো সঠিক উত্তর আসেনি, এটা কোনো সুস্পষ্ট উত্তর আসেনি। এবং এইগুলোতেই বোঝা যাচ্ছে যে আমাদের পুরো স্ট্রাকচার যেগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, প্রাতিষ্ঠানিক যে কাঠামোগুলো আছে, সেগুলোর মধ্যে এমন দুর্বলতা আছে যে যে কোনো ব্যক্তি একটা পর্যায়ে যদি থাকে আর সে যদি মনে করে যে সে পার পেয়ে যেতে পারে, সে করে যাবে। এখন আমরা যে নামগুলো আপনারা ব্যবহার করছেন, আমাদের প্রাক্তন আইজি, আমাদের যদি প্রাক্তন আর্মি চিফের কথা বলি, আমরা আমাদের এমপিদের কথা বলি, তারা কি ধরনের একটার পর একটা এই অল্প সময়ের মধ্যে যা করেছে সেটা তো মানে একেবারে বিস্ময়কর। তো করে যেতে পারে কি কারণে? কেন জানে যে তারা পার পেয়ে যেতে পারবে। কাঠামো আর সিস্টেমটাই এমন যে সিস্টেমটা হচ্ছে যে তাদেরকে ইচ্ছা মতো তারা করতে পারবে এবং ইচ্ছা মতো তারা পার পেয়ে যেতে পারবে। তো আমাদের কালচার যেটা, সংস্কৃতি যেটা, সেটার মধ্যে একটা আমূল পরিবর্তন আসতে হবে। কেন এখন দুর্নীতি, অন্যায়, মানে অবিচার, এগুলো সবকিছু কিন্তু বিরাজমান। কিন্তু একটা সাধারণ মধ্যবিত্ত যা চাকরিজীবী যে আয় করে, তার ব্যাপারে কিন্তু কঠোর ব্যবস্থা, তার ব্যাপারে কিন্তু আমাদের এনবিআর হোক, আমাদের ট্যাক্সেশন সার্ভিস হোক, আমাদের দুদক হোক, সবই হোক, খুবই কঠোর। কিন্তু যারা মনে করে যে তাদের ব্যাপারে কেউ কোনো কিছু প্রশ্ন করবে না, তারা কিন্তু এরা এই ধরনের হয়ে যায় কেন? তারা যে যাকে মানে আমরা যদি বেনজিরের কথাই যদি বলছি, বেনজিরের কথাই যদি মনে করি যে তার কথা যেটা সব বলা হচ্ছে, যে বারবার বলা হচ্ছে, এবং এটা অবশ্যই সত্য, এটা সত্য না হওয়ার কোনো কারণই নাই। কিন্তু যে ব্যক্তি পুরস্কারও পেয়েছে সে শিষ্টাচারের জন্য, পুরস্কার পেয়েছে, পুরস্কার পেয়েছে, যে ব্যক্তি ডিএমপি কমিশনার ছিলেন, র্যাবের দায়িত্বে ছিলেন, আইজি পুলিশ ছিলেন, আইজি পুলিশ তো এখন তার পদমর্যাদা হলো সিনিয়র সচিব। এখন উনি যদি হোম মিনিস্ট্রির অধীনে হয়, হোম মিনিস্ট্রির যে সচিব, উনার সমমর্যাদা যদি আইজি হয়, তাহলে এখানে চেইন অফ কমান্ড বা এখানে তার কাছে কে দায়বদ্ধতা থাকবে? এই যে এই অবস্থা সৃষ্টি হয়েছে দেখে যে ব্যক্তিকে এত পুরস্কৃত করা হয়েছে যে একজন ভালো ব্যক্তি, তার তো পেছনে নিশ্চয় সব এজেন্সিগুলো রিপোর্ট দিয়েছে যে তাকে এই পজিশনে আনা যেতে পারে। জনাব খুশি কবির, আমাদের একটা বিরতিতে যেতে হবে, বিরতি থেকে ফিরে নিশ্চয়ই আপনার কাছে আমি আসবো। ধন্যবাদ আপনাকে। জনাব শাহাদাব আকবর চৌধুরী, আপনার কাছে আমার প্রশ্ন, সরকার অর্থ পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছে, কিন্তু তার কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না সেটা আমি শুনবো একটি বিরতির পর। দর্শক, কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠান নিচ্ছি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যে। বিরতির পর আবার স্বাগত কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় অর্থ পাচার প্রতিরোধের বাংলাদেশ চাই। আমরা ফিরছি আলোচনায়। জনাব শাহাদাব আকবর চৌধুরী এমপি, সরকারের অর্থ পাচারের বিরুদ্ধে সরকার আসলে জিরো টলারেন্স ঘোষণা করেছে, কঠোর নীতির কথা বলছে, কিন্তু তার কোনো প্রভাব আমরা কিন্তু বাস্তবতা দেখছি না, কিংবা বাস্তবে আসলে সেটার কোনো প্রভাব নেই। এর কারণ কি? আপনার ওই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হচ্ছে, কি কার্যক্রম নিলে বা কোথায় সমস্যা, সেই সমস্যাটাকে আগে তুলে ধরা। তাহলে আমরা বুঝতে পারবো মোটামুটিভাবে একজন নাগরিক হিসেবে আমার যে অবজারভেশন, সেই অবজারভেশনে যেটা বুঝি সেটা হলো এখানে বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ইউনিটটা আছে, সেই ফাইন্যান্সিয়াল ইউনিট, দ্যাট ইজ ওভারঅল বাংলাদেশ ব্যাংক, এবং ফাইন্যান্স মিনিস্ট্রির যে ব্যাংকিং ডিভিশন, এই ব্যাংকিং ডিভিশন এবং বাংলাদেশ ব্যাংকের হলো মূল দায়িত্ব যে এই টাকা পাচার বা কী কী কোনখান দিয়ে কী হচ্ছে, ফাইন্যান্সিয়াল ইউনিটের দায়িত্ব। যেরকম প্রথমে একটা একটা করে যদি আমরা আসি, প্রথমে যেটা আসবো সেটা দেখে বাংলাদেশ থেকে যে রপ্তানি হচ্ছে,
সেই রপ্তানিতে দেখা যাচ্ছে 15 থেকে 20% টাকা আপনার রিপ্যাট্রিয়েট হচ্ছে না। সুতরাং সেই বিষয়ে তার মানে বাংলাদেশ ব্যাংকের যে ইউনিট এটার দায়িত্বে আছে সে সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। তারপরে সেখানে আরেকটা থাকে যে আপনার এক্সপোর্টের পরে তারপর দেখা যায় যে ইম্পোর্টার সে বলছে আমাকে একটা ডিসকাউন্ট দাও, তো ওখানে 5% পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারে, সেটাও সেই ক্ষমতাটা বাংলাদেশ ব্যাংক সেটা দেবে। সেই 5%টা করার পরে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট টাকা আসেনি সেটার জন্য যারা দায়িত্বে আছে তাদের দায়িত্বে কোনো জায়গায় কোনো অবহেলা থাকলেও থাকতে পারে, তা না হলে এই জিনিসটা হয় না। এরপর দ্বিতীয়টার যেটা আসি, আমাদের যখন একটা ব্যাংকে হাই ভলিউম ট্রানজ্যাকশন হয়, যেরকম এখন কথায় আসছে যে হঠাৎ করে বেনজির সাহেব 80 কোটি টাকা 100 কোটি টাকা উঠায় নিয়ে গেল, হাই ভলিউম ট্রানজ্যাকশন যখন হয় তখন যে ইন্টেলিজেন্স ইউনিটটা সে কিন্তু মনিটর করবে যে কোন ব্যাংক থেকে কত টাকা হঠাৎ করে এত টাকা উঠছে কেন উঠছে, সঙ্গে সঙ্গে যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে সেটা আমরা যতটুকু জানি যে ব্যাংকে কিন্তু আপনি 10 লাখ টাকা উঠতে গেলেই তো আপনি দিতে চায় না, যদি হয় তাহলে সেই ব্যবস্থাটা নিতে পারে। তার মানে সেইখানে একটা সমস্যা আছে। এরপরে যদি আমরা আসি, আপনি দেখেন আজকে আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, গুলশান, বনানী, বাড়িধারা, ধানমন্ডি সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধরেন দেখা যায় যে কেউ বিদেশে আছে, বিদেশ থেকে তার বাবার সম্পত্তি ছিল বা দাদার সম্পত্তি ছিল, তারা নেই, মরে গেছে বা মৃত্যু হয়েছে, সে এখানে আসে এই জমিটা বিক্রি করলো, 100-150 কোটি টাকা 200 কোটি টাকার জমি বিক্রি হয়ে গেল। এই যে একটা হাই ভলিউম ট্রানজ্যাকশনটা হলো, এইটা কি কোনো সময় মনিটর করা হয় কিনা যে টাকাটা কোথায় গেল? কারণ সে তো আসছে বিদেশ থেকে, টাকাটা কিন্তু নিয়ে যাচ্ছে, সে বিদেশ থেকে আসছে, সেই জমিটা বিক্রি করে তার টাকাটা সে নিয়ে গেল। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হলো বাংলাদেশ আমাদের যে মন্ত্রণালয় ফাইন্যান্স মিনিস্ট্রি, সেটার ব্যাংকিং ডিভিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ব্যাংকিং ডিভিশনে যেই যিনি দায়িত্বে আছেন জয়েন্ট সেক্রেটারি বা একজন প্রতিনিধি, তিনি বোর্ড অফ গভর্নেন্সে বাংলাদেশ ব্যাংকের সদস্য। তিনি যদি কোনো জায়গায় কোনো কিছুতে ভেটো দেয় তাহলে কিন্তু সেইটা আর হতে পারে না। তার মানে তাদের একটা দায়িত্ব আছে যে ওখানে যদি কোনো রকম এই যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো কোনো মনিটরিং প্রপারলি হলো কিনা। তো এইভাবে বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি, এর বাইরেও আমাদের আরও অনেক বিষয়গুলো আছে। যেরকম ধরেন আমাদের এই বর্তমানে আমরা দেখি যে এই ইম্পোর্ট যখন আমরা করি তখন সেই ইম্পোর্টেও ওভার ইনভয়েসিং হচ্ছে। তারপরে আপনার বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে অনেক বড় বড় যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তারা বিদেশে ইনভেস্ট করেছে, খুব ভালো জিনিস যে ইনভেস্ট তারা করবে, কিন্তু সেই ইনভেস্টমেন্টটা হওয়ার পর ইনভেস্টমেন্ট সেই রিটার্নটা ঠিক মতন সময় আসছে কিনা। তো এই বিষয়গুলো যদি আপনারা দেখেন, এর পাশাপাশি যেরকম দেখবো যে আমাদের যে চিটাগং বা চিটাগং বললাম কারণ সবচেয়ে বড় সিপোর্ট, তো সিপোর্ট নিয়ে একটা অভিযোগ সবসময় আমরা শুনি যে বিভিন্ন রকম মিস ডিক্লারেশন দিয়ে বিদেশ থেকে জিনিসপত্র ব্যবসায়ীরা আমদানি করছে। ব্যবসায়ী আমদানি করছে এই কারণে, কারণ আর 10টা ব্যবসায়ী যখন ওই মিস ডিক্লারেশন দিয়ে যখন আনে তখন ওর সাথে তার পর্তায় পড়তে হবে, পড়ানো দেখে দেখে সবাই কিন্তু ওটা করছে। এই মিস ডিক্লারেশনের জন্য ওখানে কিন্তু প্রপার স্ক্যানারও বসানো আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যেটা সেই স্ক্যানারটা যখন আপনার ওই স্ক্যান হচ্ছে ওইটা কিন্তু এক কোনো ব্যক্তি সেটা দেখছে এবং তার ম্যানিপুলেশনের সুযোগ আছে। সেই ম্যানিপুলেশনের সুযোগ থাকলে দেখা যায় যে সেইখানেও কিন্তু একটা করাপশনের সুযোগ আছে। তো এক্সপোর্টের বেলায়ও ঠিক একই, যে যেই জিনিসগুলো আমরা এক্সপোর্ট করছি যার ডিক্লারেশন আসছে তার সাথে এটা হলো কিনা। তো এই প্রত্যেকটা জায়গায় যদি আমরা মনিটরিংটা প্রপারলি হয়, এখন দেখেন সরকারের অবশ্যই দায়িত্ব, কিন্তু এই যে আমি যাদের বললাম তারা কিন্তু সবাই সরকারের অঙ্গ, সব এক একজন ব্যক্তি তার দায়িত্ব আছে, প্রতিষ্ঠানের দায়িত্ব আছে। তা আমাদের মূল যেটা আমি মনে করি যে আজকে এই যে বিভিন্নভাবে কিন্তু এই টাকাগুলো, এই যে পাচারের জায়গা কিন্তু সব এইগুলোই, এই জিনিসগুলো যে সিল করতে পারি তুমি অনেকাংশে। জি, আপনি বলেন যে এই যে আপনি বাংলাদেশ ব্যাংকের কথা বললেন, আপনি ইন্ডিয়ার কথা বললেন, সবার কথা বললেন, সব ইনস্টিটিউশনের তো আছে, এরা তাদের দায়িত্বে আছে, তারা আসলে কি করছে। তো আমাদের প্রশ্ন হলো এই যে মানে আপনার যদি আমি বলি বাংলাদেশ ব্যাংক আপনার ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কিংবা আপনার এরকম যারা আছে তারাও তো আছে, তো বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মী কিংবা কেউ যদি দুর্নীতির সাথে যুক্ত হয়, যে ব্যবসায়ীর সাথে আতাত করে সে তার টাকা সে পাঠালো এবং সে টাকাটা আনলো না, কিংবা আন্ডার ইনভেস্ট করেছে, ওভার ইনভেস্ট করেছে, টান দিলে তো দেখলেই তো এখন তো আপনার ডিজিটাল যুগ, আপনি গুগলে সার্চে দিলেই তো আপনি রেটটা জানতে পারেন, সাথে সাথে আপনি রেটটা জানতে, আপনার তো 5 পয়সা কম বেশি করার সুযোগ নাই। তো সেটা কেন করে না? এবং আপনার মানে যে দায়িত্বে আছে ইনভেস্টিগেশন করার কিংবা দেখার, তাকেও তো ইনভেস্টিগেশন করার জন্য লোক আছে, তো সেটা তো আমরা করতে দেখি না।
মানে আমরা তো শুধুমাত্র বলছি, কিন্তু এইগুলার কোনো প্রতিফলন আমরা দেখছি না। আবার দেখছি যে কেউ টাকায় নিয়ে যাচ্ছে, কেউ চোখের সামনে তুলে নিয়ে চলে যাচ্ছে, তাকেও কিছু বলা যাচ্ছে না। এই ঘটনা তো ঘটছে। দেখুন, এই যে আপনার যে প্রশ্ন বলা যাচ্ছে না, এই জায়গাটায় আমি আপনার সাথে একমত হব না, কারণ আমি অনেকগুলো বিষয় তুলে ধরেছি যে কোনখানে অনিয়মগুলো হচ্ছে। এখন এটার মূল যদি জায়গায় আসেন, তাহলে আপনাকে আসবেন হলো ওভারঅল সামাজিক একটা অবক্ষয় এদেশে ঘটেছে। এটা আমরা সবাই তার জন্য দায়ী। সমাজের বিভিন্ন টিয়ারে যারা আছে, প্রত্যেকে যার যার অবস্থানে থেকে যে যেখানে সুযোগ পাচ্ছে সেই সুযোগের অপব্যবহার করছে। সুতরাং আমরা সবাই মিলে অনিয়ম করব, আর অনিয়মের দায়িত্ব এক জায়গায় আমরা অঙ্গুলি দিয়ে দিব যে আপনিই দায়ী। সেটা যতদিন আমরা এর থেকে দূরে আসবো না, যতদিন আমরা আমাদের চেহারা আয়নায় দেখবো না, এবং আমার আয়নায় চেহারা দেখে আমি চুরি করছি কিনা সেটা আমি করব না, কিন্তু প্রত্যেকে আমরা সমালোচনার জায়গায় কিন্তু সমালোচনা ঠিকঠাক মতো করছি। কিন্তু আজকে যেটা দেখছেন যে যার করার দায়িত্ব সে তো করবে, তার বাইরে গিয়ে তো কেউ করতে পারবে না। সেটা বলছি যে অ্যাজ এ হোল যদি সব জায়গায় সামাজিক অপক্ষয়গুলো ঘটে, তাহলে আপনার দায়িত্ব আজকে যেটা আপনারা বলছেন কথায় আসছে, আমি আমার দায়িত্ব কাজ করছি। আজকে দেখেন যেরকম কথা আসছে যে বেনজির সাবেক আইজি দুই একজনের নিয়ে আপনাদের গণমাধ্যম থেকে ব্যাপকভাবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, এবং বলা হচ্ছে যে বেনজির আহমেদ কিভাবে বিদেশ চলে গেল যদি যেয়ে থাকে, যদি কোর্ট থেকে যদি যেয়ে থাকে, মানে এখন তো আপনার না এটাই শুনলাম, আজকেই শুনলাম বলছেন যদি যেয়ে থাকে, আপনি তো পরিষ্কার বলতেছেন। না আমি পরিষ্কার বলছি না, আপনার কথা মতো কিছু মিডিয়া এরকম এটা তো আমি যদি কেন বলবো, তার কারণ আমি যতক্ষণ পর্যন্ত নিজে আমার সোর্স কি, আমার সোর্সটা যে ইনফরমেশন সোর্স যেখান থেকে, সেই ইনফরমেশন রাইট জায়গা থেকে এসেছে কিনা, আমি আজকেই তো আমি বলতে পারি না চলে গেছে, কাল সকালবেলা আমি বুঝতে পারবো 10টা নিউজ পেপার দেখে যে হ্যাঁ চলে গেছে। কিন্তু আপনাদের যারা এই গণমাধ্যমরা আছেন, এই গণমাধ্যমরা এই যে এখন যেরকম আলোচনাগুলো হচ্ছে বিভিন্ন, যখন বলেন যে ক্ষমতায় যখন থাকে তখন তাদের ব্যাপারে হয় না, আলোচনায় আসে, যখন গত হয়ে যায় তখন আসে। তো যখন ক্ষমতায় থাকে তখন আপনারা যে গণমাধ্যম আছেন, আপনারা গণমাধ্যম তুলে ধরেন না কেন? আজকে যে আনার হত্যা মামলা যেটা দেখলাম আমরা, এই যে এমপি হত্যা, তার বিরুদ্ধে কি আপনারা কোনো কথা বলেছেন? এই প্রশ্নের উত্তর আমি খুঁজবো। জাহিদুল হাসান পিন্টু, এই যে উনি যে কথাটি বললেন যে যখন তারা ক্ষমতায় থাকে তখন গণমাধ্যমও তাদের ব্যাপারে কথা বলে না, কিংবা কথা বলে না, আমরা দেখেছি তো। শুনেন, প্রথম দায়িত্বটা কার? দুর্নীতিবাজদের ধরার গণমাধ্যমের দায়িত্ব? রাষ্ট্র তাহলে আছে কেন? এতগুলো প্রতিষ্ঠান পালে কেন? গণমাধ্যমের দায়িত্বটা সেকেন্ডারি। প্রথম দায়িত্ব সরকারি বিভিন্ন সংস্থার, তারা তাদেরকে রাষ্ট্র পালন করছে, দুদক বলেন বিভিন্ন ওয়াচডগের, যে তোমরা এগুলো দেখবা, সেটা দেখেন। আজকে বেনজির সাহেবের দুর্নীতির তথ্য কি সরকার দিয়েছে না গণমাধ্যম দিয়েছে? জাহিদুল হাসান পিন্টু, বাংলাদেশ ব্যাংক তো সাংবাদিকদেরই সেখানে ঢোকা বন্ধ করে দিয়েছে। বেনজির আহমেদের যে দুর্নীতির খবরটা তো গণমাধ্যমই প্রথম দিয়েছে, সরকারের পক্ষ থেকে তো ওটা দেওয়া হয় নাই, সরকার এটা দেয় নাই। তো আমি যেটা বলতে চাচ্ছি এই জায়গায়, শুনেন, গণমাধ্যম পারে না, সে যে চলে গেছে, এয়ারপোর্ট দিয়ে চলে গেছে, সেটা কোনো গণমাধ্যমের ব্যাপার, এটা গণমাধ্যমই বলছে, এটা কিন্তু কোনো সরকারি সংস্থা বলে নাকি। নাম্বারটা ইমিগ্রেশনের জাস্ট একটা বাটনের বিষয়, আর তো কিচ্ছু না, যে এই পাসপোর্ট এখানে কবে গিয়েছে। মন্ত্রীরা বিভিন্ন কথা বলতেছে যে গিয়ে থাকলে, স্বরাষ্ট্রমন্ত্রী তো বললো যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে জানা নাই, তো উনি তো 1 মিনিটের মধ্যে জেনে গেছেন এটা, কারণ এটা তো ডিজিটাল ইমিগ্রেশনের ওনার পাসপোর্ট নাম্বার দিয়ে জানেন না, তো এটা বলছেন না কেন? এখন আমাকে তো দিবে না এটা, যে উনি কবে গেছেন। হ্যাঁ, 4 মে গিয়েছেন। হ্যাঁ, তো 4 মে গিয়েছেন, সোর্স দিয়েছে, সরকারের বলা উচিত ছিল যে আমার এই লোক এত তারিখে গিয়েছে। আমি একটু যোগ করি পিন্টু ভাইয়ের সাথে। পিন্টু ভাই, গণমাধ্যম যে একদম করে না তাও তো বলতে পারবেন না, একদম করে না বলতে পারবো না। আপনি ধরেন যে বাচ্চু, বেসিক ব্যাংকের আলোচিত বাচ্চু, গত কয়েক বছর পর দুদক এই সম্প্রতি মাত্র চার্জশিট দিল বাচ্চুর বিরুদ্ধে। কত বছর ধরে বলছে? অসংখ্য স্টোরি কিন্তু হয়েছে যখন সে চেয়ারম্যান, তারপর কি তার পুনর্নিয়োগ ঠেকাতে পেরেছে? পুনর্নিয়োগ দেয় না, আপনার কথা ঠিক। এই গণমাধ্যম ধরেন, আমি আমার অভিজ্ঞতা, এই 35 বছর তো হলো, এটা 97-98 সালের রিপোর্ট করলাম যে সিবিআই নেতা এই করছে, সাথে সাথে প্রাইম মিনিস্টার রিপোর্ট দেখে সিবিআই নেতার জব্দ করাইছে গাড়ি। ব্যাংক সংস্কার কমিশন ইব্রাহিম খালেদের নেতৃত্বে হয়েছে, ওটার রিপোর্ট করলাম, সিরিজ রিপোর্ট ছাপা হইলো, কি হয় না হয়। ফরাসউদ্দিন সাহেব ফোন করে বলল রিপোর্ট ভালো হয়েছে, সরকার ব্যাংক সংস্কার কমিশন করলো। দেখেন রিপারকেশনগুলি, সাথে সাথে অ্যাকশনে গেল। একটা পাসপোর্ট, শুধুমাত্র সরকারি পাসপোর্টের বাদ দিয়ে পাসপোর্ট নিয়ে বিদেশ গেল আপনার সৈয়দ আবুল হোসেন মন্ত্রী,
2 ইঞ্চি রিপোর্ট ছাপা হয়েছিল ভোরের কাগজে, জাস্ট এইটুকু, চাকরি চলে গেল। এখন তো দিস্তায় দিস্তায় রিপোর্ট ছাপা হলো, আপনার রিয়াকশনটা হয় না। আগে তো রিয়াকশন হতো। হ্যাঁ, এটা হলো মানে কথা বলেছেন। এই শেখ হাসিনার সরকারই কিন্তু ওইগুলি নিয়েছে। এই যে দেখেন যে কথাগুলো আসে আজিজ সাহেবের, এটা আমি ব্যক্তিগতভাবে ইনভলভ বলে বলি। আমার ওই রিপোর্টের পরে 97 এর রিপোর্টের পরে প্রাইম মিনিস্টার বলে এটি ধরার পুরস্কার ঘোষণা করো। হ্যাঁ, অনেক ইটি হয়েছে, জোসেফ পলাতক হয়ে গেল, ওখানে বিকাশ, প্রকাশ আর আপনার সুইডেন আসলাম, 4 জনকে ধরায় দেওয়ার জন্য পুরস্কার। রিপোর্ট যেদিন শেষ হয়েছে পরের দিন সরকার সেই নোটিশ দিয়েছে, অ্যারেস্টও হয়েছে। হ্যাঁ, তো তখন অ্যাকশন হলো। আমি বললাম এই জায়গাটায় এখন গণমাধ্যম এর কাজগুলো বা একটা এডিটোরিয়াল ছাপা হলো, সরকার সেটা কগনিজেন্সে নিত যে পত্রিকায় এডিটোরিয়াল করেছে, এটা দেখো তো ঘটনাটা কি। আজকে সেই জায়গাটায় আমরা নাই। আপনি বললেও যা, লিখলেও তা, পাত্তাই দিচ্ছেন না। যা করার সেটাই করবে। এই যে জবাবদিহির জায়গাটায় আপনার বড় রকমের পিন্টু, এই যে আপনার শালবন কিংবা আপনার ভাওয়ালের গড় কিংবা আপনার যে এই যে আমাদের যত আপনার জমি, মানে যেটা যেখান থেকে মানুষ অক্সিজেন নেয়, মানে পঙ্গপালের মতো, তো পঙ্গপাল যেমন সবকিছু খেয়ে ধরে নিয়ে চলে যায় সেভাবে তো নিচ্ছে। আমরা কিন্তু সিরিয়াস নিউজ করছি এবং কারা কারা এটার সাথে জড়িত, ভূমি অফিস, কিন্তু কোনো এগুলো কিন্তু কোনো রিঅ্যাকশন হচ্ছে না। সাহেব যেটা বলছেন এটা তো ঠিকই বলছেন, একটা তো ভুল বলেন নাই, বিএফআই এর কথা বললেন, ব্যাংকিং ডিভিশনের কথা বললেন, সবই তো ঠিক বলছেন। তাকে তো আমি গিয়ে ধরে নিয়ে আসতে পারতেছি না, ধরে নিয়ে আসার জন্য সরকার তো একজনের দায়িত্ব দিয়েছে, সেটা যে করছে না, তাকে ধরো। এই জায়গাটা হলো আপনার সমস্যাটা, আপনি তো ধরতেছেন না। গত সপ্তাহে আমি রিপোর্ট করেছি এয়ারপোর্ট রোডে তুঘলকি কাণ্ড, আপনার কোনোভাবে করে দিয়ে একটা গাছ লাগাই দিচ্ছে। আজকে পর্যন্ত কেউ কোনো রেসপন্স করেনি এবং কেউ কোনো তথ্য পর্যন্ত দিচ্ছে না। কেয়ার মানে দে ডোন্ট কেয়ার। এই জায়গাটায় যখন আপনি এই যে এই আপনার এই শ্রোতিত আমি একটা শব্দ বারবার বলি না, আপনিও বলছেন শুলে চড়ানোর একটা বিষয় থাকতে হয়। আপনি অন্যায় করেছেন, আপনাকে বিচারের আওতায় আনতে হবে। আপনি অন্যায় করেছেন, এটা আপনি আইজি সাহেব হন বা মন্ত্রী সাহেব হন বা এমপি সাহেব হন, তাকে আপনার কাঠগড়ায় দাঁড় করাতে হবে। উনি কাঠগড়াতে বিচারের মধ্য দিয়ে উনি যদি প্রুফ করে আসতে পারেন আসবেন। এইটা যখন আপনি চালু করবেন তখন দেখবেন আজকে এই যে আজকে বেনজির সাহেবের একটা পজিটিভ দিকও আছে, কিন্তু এই যে আইজি সাহেব যে হাজার হাজার কোটি বা যতই হোক যা করেছেন, যেভাবে আসতেছে, পরের আইজি একটা চিন্তা করবে যে এটা করে তো পার পাইব না। এই দৃষ্টান্তটা যদি আপনি সমাজে বারবার দিতে পারেন তাহলে না আপনি রেজাল্ট, ভয় পাবেন। আপনি তো দৃষ্টান্ত দিতে পারছেন না, মানে এখন তো অনিয়ম করে আবার মাথা উঁচু করে ঘুরে বেড়ায়। এই যে ব্যাংকের থেকে যে টাকাগুলি নিচ্ছে, যে উনি যেটা বললেন যে ধরছে না কেন, তো ব্যাংকের টাকাগুলি যে বাংলাদেশ ব্যাংক কি ঘুমাচ্ছিল বসে বসে? এটা তো বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব ছিল। বাচ্চু যখন টাকাগুলো নিয়ে যাচ্ছিল তার অনিয়মের এগুলো কিন্তু আমাদের মিডিয়াতে প্রচুর লেখালেখি হয়েছে, এবং দেশ থেকে চলে যাওয়ার পর মানে মানে টনক লড়েছে যে না আশিক ভাই চলে গেছে না, চলে গেছে। একটা গ্রুপ 10-12টি ব্যাংককে কন্ট্রোল করতে গিয়ে ব্যাংকগুলো খালি করে ফেলেছে। ওই ব্যাংক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? উল্টো বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখা, তাদেরকে সহায়তা দেওয়ার চেষ্টা করছে। যার কথা বলি একজন ব্যক্তির দুর্নীতি বা ব্যক্তির অনিয়ম নিয়ে, হ্যাঁ, ব্যক্তির দুর্নীতি, ব্যক্তির অনিয়ম বড় বিষয় না এখানে। আপনার সিস্টেমটাই যদি আপনি ওইভাবে তৈরি করে রাখেন যে আরেকজন গিয়েও সে একই কাজ করবে। আজকে আমি ধরেন কোনোভাবে পার পেয়ে গেলাম, উনি পার পেয়ে গেলেন, আপনিও পার পেয়ে গেলেন, সবাই যদি পার পেয়ে যেতে থাকি তাহলে তো পরে যে আসবে সেও পার পাওয়ার চিন্তা করে ঘটনাটা ঘটাবে। তো আপনার আঘাতটা তো আনতে হবে আপনার ওই সিস্টেমটাকেও, যেন এখানে চুরি হয়েছে, দুদক গিয়ে হাজির হয়েছে, আপনার এখানে মানি লন্ডারিং হয়েছে, সিআইডি বলেন বা যারা এই কাজটা করে বিএফআই তারা গিয়ে হাজির হয়েছে। এইটা যদি আপনি না করেন তাহলে এই সুযোগ তো একের পর এক থাকবে। অবশ্যই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা জনাব আলমগীর হোসেন আপনার কাছে আসতে চাই। আলমগীর হোসেন, এক ব্যক্তি একদিনে কিংবা আমি যদি আপনাকে বলি যে আপনার আমি তো আলমগীর হোসেন আপনার কাছে যে এই যে আমরা বরং অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ আপনার কাছে আসতে চাই। 10% হারে জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ আবার দেওয়া হচ্ছে, মানে এখানে কিন্তু একটা নৈতিকতার ব্যাপার আছে। কারণ আমরা দেখি যে বিগত অনেক বছর ধরে কিন্তু এরকম সুযোগ দিয়ে আসতেছে, কিন্তু খুব একটা যে তাতে সাদা হয়েছে তার মানে সরকারের যে খুব একটা লাভ হয়েছে তা কিন্তু হয়নি। কিন্তু এটা একটা এখানে কিন্তু একটা নৈতিক আর অনৈতিকের ব্যাপার আছে, একটা নৈতিকতা অনৈতিকতার ব্যাপার আছে। আমার যদি এই সুবিধা দিয়ে
আমার যদি কাজই না হয় তাহলে আমি এই সুযোগটা বারংবার দিচ্ছি কেন, কার স্বার্থে দিচ্ছি? ধন্যবাদ আপনাকে। দেখুন, নৈতিকতার প্রশ্ন যে বললেন আপনি, নৈতিকতার শিক্ষাটা কোত্থেকে আসে? আমরা ছোট সময় কিন্তু আপনার স্কুলে নৈতিকতার যে বিভিন্ন কথাগুলো আছে এগুলো কিন্তু পড়তাম। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে স্কুলে যাচ্ছে 1-2-তে, ও কি ওই নৈতিকতার কথাটা পড়ে? এই যে গুরুজনকে সম্মান করো, সদা সত্য কথা বলিবে, এসব কথা তো আপনার ওই যে আদর্শ লিপি যেটা ছিল, এটা তো এখন ছাত্ররা পড়ে না। তা আপনি গোড়ায় যদি আপনি নৈতিকতা না শিখাতে পারেন, আর সবচেয়ে হলো যে একটা জায়গায় যখন পচন ধরে তখন সে পচনটা ঠেকানো খুব কঠিন। আপনি জানেন যে অনেকের পায়ে ডায়াবেটিসের কারণে আঙ্গুলে একটু ইনফেকশন হলো, সে যদি সতর্ক না হয় এই পা কেটেও তাকে জীবন রক্ষা করা যায় না, পুরো জীবনটাই শেষ হয়ে যায়। তা আপনাকে সতর্ক তো হবে, আপনাকে প্রত্যেকটা জায়গায়। মাননীয় সংসদ সদস্য বললেন যে বাংলাদেশ ব্যাংকের কথা, এটা কিন্তু একদম কথা মিথ্যা না। একাডেমিক্যালি ফিনান্সিয়াল সেক্টর কন্ট্রোল করবে বাংলাদেশ ব্যাংক, কিন্তু বাংলাদেশ ব্যাংকে তো আপনাকে সেই স্বাধীনতা দিতে হবে। আমরা কি বাংলাদেশ ব্যাংকে সেই স্বাধীনতা দিয়েছি? হ্যাঁ, ওই তো বাংলাদেশ ব্যাংকের অধীনে মিনিস্ট্রির ব্যাংকিং ডিভিশন। আপনার বাংলাদেশ ব্যাংক যদি স্বাধীনভাবে কন্ট্রোল করতে পারতো, তাহলে এই যে অনেক লোক ব্যাংকের পরিচালক হয়ে টাকা টোকা নিয়ে সব লুটপাট করে এখন বিভিন্ন জায়গায় বসে বসে ভালো ভালো কথা বলে আর আপনার বিভিন্ন আমাদের জ্ঞান দেয়, এইটা কিন্তু হইতো না। ইভেন কি বাংলাদেশ ব্যাংক যখন এই লোন পরিশোধ করা হচ্ছে না, তখন তাদেরকে সার্কুলার দিয়ে একটা বলল যে দ্বিতীয়বার তাদেরকে রিশিডিউল করবে, আর কখনো করা হবে না। সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটা হোটেলে নিয়ে সেখানে বইয়ে রেজুলেশন করে বিশেষ ব্যবসায়ীদেরকে আবার সুযোগ দেওয়া হলো, এবং সেই সুযোগ অব্যাহতভাবে চলছে। আমরা যখন হাইকোর্টে একটা রিট করলাম, হাইকোর্ট বলে দিল যে ঠিক আছে রিশিডিউল করো, কিন্তু পরবর্তীকালে আর একটা ব্যাংক থেকে নিতে গেলে সার্কুলারে যে আছে 15% ওইটা দিতে হবে। এইটা যখন করলো তখন ওই 15% সার্কুলারটাই সরকার আবার পরে বাতিল করে দিল, এবং এখন করলো কি, আপনি লোন নেবেন, রিশিডিউল করবেন বছর, মানে এখন আমরা হিসাব করে দেখছি 20 বছরে আপনাকে আর লোন দিতে হবে না। এবং এই যে 10,000 20,000 কোটি টাকার যে মাত্রা, এই যে কেন হচ্ছে, এটা পলিসির কারণে হচ্ছে। এখন বলতে পারেন যে বাংলাদেশ ব্যাংকে রেফারেন্স দিয়েছেন আপনি ফরাসউদ্দিন সাহেব, স্বাধীনভাবে কাজ করতো দেখা, সালাউদ্দিন সাহেব স্বাধীনভাবে কাজ করতো দেখে কিছু করতে পারছে। এখন স্বাধীনতা আপনি দিবেন কিনা, এটা তো মূল যারা রাষ্ট্র এখন এখানে পলিটিক্যাল ইন্টেনশনটা এমন হয়ে গেছে, সেটা হলো এটা আমাদের যে ইভেন যে আপনি বলেন আমাদের 96 সালে মাননীয় প্রধানমন্ত্রী যখন সরকারে ছিলেন, ওনার ওই সময় যে পলিসি ছিল, আমরা তো দেখি এখন পলিসি ব্যত্যয় হয়েছে, কারণ ওই সময়ের পলিসির সঙ্গে এখন পলিসি তো মেলে না। আর বঙ্গবন্ধুর আওয়ামী লীগের পলিসির কথা যদি বলেন, সেটা তো আমরা একদম পুরোপুরি অপোজিট দেখবো, একদম পুরো অপোজিট। কিন্তু বঙ্গবন্ধুর সময় আমরা দেখেছি উনি নিজেই বলেছেন, এবং আপনার দুর্নীতির বিরুদ্ধে, এই যে আপনার মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা পর্যন্ত করলেন নিয়ন্ত্রণ করার জন্য। আর আজকে আমরা কি করি, আজকে ব্যবসায়ীদেরকে আপনার যারা নাকি এই ব্যবসার আপনার লুটপাটটা করে তাদেরকে এনে আপনি মন্ত্রী বানাই দিচ্ছেন পকেটে। কারণ ওনার পেঁয়াজের ব্যবসা, ওনার গার্মেন্টসের ব্যবসা, উনি ওখানে বৈশ বৈশাখ কি পেঁয়াজের দাম কমাবে? উনি ওখানে বৈশ বৈশাখ কি গার্মেন্টস যে বাইরে টাকা পাঠাইছে সেটা আনাবে? সেটা তো আনাবে না। কোনো প্রত্যেক লোকই তো তার প্রফেশনাল ইন্টারেস্টে দেখবে। এই যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনগুলোর জায়গায় যদি আপনি চিন্তা না করেন, তাহলে কিন্তু আমাদের কোনো ব্যত্যয় নাই, কিচ্ছু করার নাই এখানে। কারণ সিস্টেমই তো নষ্ট হয়ে গেছে, যেটা বললেন খুশি কবির, যে সিস্টেম তো নষ্ট হয়ে গেছে। আসলে তো সিস্টেম নষ্ট হয়ে গেছে, কোনো সিস্টেম এখন কাজ করে না। একমাত্র ইভেন কি আমি বলি প্রধানমন্ত্রীর সিস্টেমও কোনো কাজ করে না। কেন করে না? আপনি উদাহরণ দিয়ে দেখাই। প্রধানমন্ত্রী বলছে প্রত্যেকটা প্রজেক্ট করার সময় নদী জলাশয় বাদ দিয়ে করতে হবে, আর প্রত্যেকটা প্রজেক্টই আমরা রিপোর্ট দেখি ওই খাল দখল করে করতেছে, ওই নদী দখল করে করতেছে। তাহলে প্রধানমন্ত্রীর সিস্টেম কাজ করতেছে? প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন জিরো টলারেন্স দুর্নীতির, আর আমি দেখতেছি প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী অধিকাংশই দুর্নীতির জন্য একদম আকাল হয়ে আছে। মানে এখন কিন্তু আর আগের মতো না যে আমি মোটামুটি 5 কোটি টাকা করলাম, যাক আমি স্যাটিসফাইড, আমি না নামাজ টামাজ করে হস্টাস করে আসি। আরে ভাই, এদের যে আকাঙ্ক্ষা কল্পনা করতে পারবেন না। 100, 200, 500, 1000 কোটি, তারপরে তাদের মন ভরে না, তারপরে তাদের জনগণের উপরে জনগণের টাকা নিয়ে খেতে হবে। এখন আজকে যে এই যে ক্রাইসিসটা হয়েছে, সংসদ সদস্য বলছেন আমরা দুর্নীতি করবো, আরেকজনের উপরে কেন দোষ দেবো? দেখুন, এই কথাটা হলো আপনার উপরে তো দায়িত্ব দেওয়া হয়েছে মনিটরিং, মানে আমাকে তো আপনাকে কন্ট্রোল করা, এই যে আইন কানুনগুলো কেন আমাকে কন্ট্রোল করার জন্য। আপনি ওইটার ঘন্টাটা বাজেন না, ওইটার ঘন্টা বাজাইলেই তো আমি ক্লিয়ার হয়ে যাই। আমাকে যখন, আমি হিউম্যান বিইং, আমি যখন দেখছি যেহেতু আমার নৈতিক শিক্ষা নাই, রাষ্ট্র সেইভাবেই আমাদেরকে গড়ে তুলতে পারে নাই, দেখতেছি যারা অমুকে গাড়ি কিনতেছে, পাজেরো কিনতেছে, গাড়ি কিনতেছে, আমারও তো ফ্যামিলি থেকে বাবা তুমি এটা গাড়ি কিনো না, কারণ BMW, তো এটা আমার মধ্যে হিট করে না। তা আমার যদি সুযোগ থাকে আমি ওখানে 50 কোটি টাকা মেরে দেবো, এবং এখানে তো সব জায়গায় সুযোগ আছে। তো সেই কারণে কিন্তু এই লোকগুলো বাড়ছে। যদি নাকি এই যে আইজিপি সাহেবের কথা বললেন, আগে নেক্সট আইজিপি হয়তো এটা চিন্তা করবে যে ধরা পড়বো কিনা, কিন্তু সবচেয়ে বাংলাদেশের পার্সেপশন কি জানেন,
এই ঘটনার পরে ইভেন এখন পর্যন্ত আজকেও বহু লোক আমাকে বলেছে এবং শুনতে হয়েছে আমাকে এগুলো কিচ্ছু হবে না। মানুষের পারসেপশনটা কই দেখেন, এত কিছু হয়ে যাচ্ছে। শুধু এইটা না, সমাজে দুর্নীতির একটা বৈধতাও পেয়ে গেছে। বৈধতা পাইছে। আগে যেমন আপনি একজন দুর্নীতিবাজকে অ্যাভয়েড করতেন, এখন দুর্নীতিবাজের সঙ্গে সেলফি তুলে দিচ্ছেন এবং এই জন্য কথাটা সম্পর্ক করতেছেন, পারিবারিক সম্পর্ক হচ্ছে। এই জন্য কথাটা আশিক ভাই যেটা বললেন, এই যে 10% করে আপনি দিচ্ছেন, এটা তো ইনডাইরেক্টলি দুর্নীতিকে এনকারেজ করা। কারণ যে লোকটা ফুল ট্যাক্স দিল সে কিন্তু খুব কম লাভ করলো, এবং আপনি যখন পরের বছরে বলবেন 10% দিয়ে করে ফেলো, ও কিন্তু 30% পর্যন্ত দেয় সম্ভবত হাইয়েস্ট, এখন মনে হয় এবার 40 হবে। তো সেক্ষেত্রে ও কি এরপরে ট্যাক্স দিতে উৎসাহ ফিল করবে? কেন ও তো জানে বছরের পরে এই সুযোগ আর এটা তো অব্যাহতভাবে আছে, এটা তো কমতেছে না। তবে রেজাল্ট কিছু নাই, কিন্তু রেজাল্ট না থাকলে হয় কি, এটা কেন দিচ্ছে জানেন, রেজাল্ট হয় নাই কিন্তু এটা ঢাল হিসেবে রাখে, ঢাল হিসেবে রাখতেছে। যদি প্রভাবশালীরা কেউ বিপদে পড়ে এই ঢালটা ব্যবহার করবে সে। এখন ধরেন অনেক জায়গায় আছে, আজকে যে প্রশ্নটা আসলো যে 50 কোটি বা 60 কোটি যে টাকাটা নিয়ে গেল, এই টাকাটা কিভাবে নিল বলেন? বাংলাদেশ ব্যাংকে 5 লাখ টাকা নিতে গেলে সাথে সাথে জেনে যায়। উনি যখন এক ব্যাংক থেকে 30 লক্ষ উঠায়, এটা তো সাথে সাথে জেনে গেছে। তো জেনে গেলে পরে তারা খবর নিল না কেন? তারা গভর্নমেন্টকে জানাইলো না কেন? তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাইলো না কেন? বা বিভিন্ন জায়গায় জানাইলো না কেন? জানায় নাই কেন? হলো যে তারা গয়রাহ, তারা মনে করে এগুলো কিছু হবে না, এবং এই জন্যই জানায় নাই। কেন জানেন? আপনি জানেন যে পি কে হালদার হাইকোর্ট নির্দেশ দিল যে তাকে ইমিগ্রেশন যাতে ক্রস করতে না দেওয়া হয়। হাইকোর্টের অর্ডারটা তারা পাওয়ার পরে 24 ঘন্টা পরে কনসার্ন অফিসারের কাছে গেছে, এর মধ্যে সে চলে গেল। পরে হাইকোর্টের নলেজে যখন এটা আসলো, হাইকোর্ট একটা বললো যে এটা তদন্ত করো, তদন্ত করে ব্যবস্থা না। তখন গেল যখন পিকে হালদার অলরেডি এবং যখন আসলো, আসার পরে তখন রিপোর্ট দিল, রিপোর্ট দেওয়ার পরে বলে যে তদন্ত করো। কি হয়েছে জানেন? আমরা এখন পর্যন্ত কিন্তু শুনি নাই যে ওই ইমিগ্রেশন অফিসারের চাকরি গেছে বা ওই সিআইডির প্রধান অফিসারের চাকরি গেছে, শুনি নাই কিন্তু। এবং এই কারণেই যেহেতু শুনি নাই, আজকে এই জন্য যখন বেনজির সাহেব চলে যায় তখনও কিন্তু ইমিগ্রেশন অফিসার, কেন আপনি দেখেন না ওই আব্দুল আওয়াল মিন্টু যখন এয়ারপোর্টে, আমাদের হাফিজ সাহেব, আমাদের ব্যারিস্টার মাহমুদুল খোকন, সবাই তো এয়ারপোর্ট থেকে ফেরত আসছে, কিচ্ছু নাই তাদের মামলা টামলা। এয়ারপোর্টে তালিকা আছে, যাও ফেরত যাও, কোর্টে এসে রিট করে তারপরে যাইতে হয়। তাহলে কেন বেনজির সাহেব এত কিছু করলো, পত্রপত্রিকা আসলো, ওই ইমিগ্রেশন অফিসারের কি এতটুকু সেন্স নাই যে আমি একটু জিজ্ঞেস করি উপরে? আমার তো মনে হয় যে জিজ্ঞেস সারা যে গেছে তা তো আমার কাছে মনে হয় না। কেন ইমিগ্রেশন অফিসাররা কিন্তু এটা তো টেকনিক্যাল কথা বলতেছেন, বান নাই, কিন্তু আপনার তো অভিযোগ এসছে, আপনার অভিযোগ এসছে, আপনি জানেন এটা তো, উনি তো সাধারণ নাগরিক না, উনি তো সাধারণ নাগরিক না, তখন তো অনুসন্ধানের কথা এসছে, পত্রিকায় রিপোর্ট চলে এসছে। রিপোর্ট যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু তো গভর্নমেন্টকে জানানোর কথা, ইনস্ট্রাকশন জানাবেন না আপনি যে এত বড় একটা ঘটনা হচ্ছে, আরেকজনের কি হবে বলেন তো? আরেকজনের কি হবে? সেটা তো হবে। এখন বলতে পারেন যে এই টোটাল ব্যবস্থাটাই এমন হয়েছে, মানুষের মধ্যে একটা হতাশা আছে, আবার কেউ করতে গিয়ে সাহসও পায় না, এটাও একটা কারণ আছে। কারণ অনেকে করতে গিয়ে সাহস পায় না, অনেকে বিপদগ্রস্ত হয়েছে। আমরা তো আইনজীবী, আমরা জানি অনেকে অনেক ভালো কাজ করতে গেছে, করতে গিয়ে সে বিপদে পড়েছে, যার ফলে এই যে লেসন, ওই আরেকটা সাহসী লোক আরেকটা ভালো লোক দেখছে না, ও তো বিপদে পড়ছে, আমি কেন যাব, কি দরকার? তো এইগুলো এই শিক্ষাগুলো আমাদের দেশে আছে, যার কারণে আমরা সবাই যেটা হয়েছে গয়রাহর মধ্যে আমরা চলে গেছি। সবচেয়ে হলো এটা ফেরত আনতে হবে। ফেরত আনাটা হলো স্রোতটাকে ঘুরিয়ে দিতে হবে, কিচ্ছু না। ধরেন বাংলাদেশে আমি তো মনে করি এখনো যদি কোনো রাষ্ট্রপ্রধান শুধু 10 জন মন্ত্রী সহ মনে করে উইদিন 1 ইয়ার বাংলাদেশকে ঘুরে ওই জায়গায় নিয়ে যাব, ইটস ইম্পসিবল না, এটা ইম্পসিবল। আমি তো বলতে পারি আমাকে একটা দায়িত্ব দেন, আমাকে যে কোনো একটা জায়গার দায়িত্ব দেন, আমি আপনাকে দেখাই দেবো যে কিভাবে করতে হয়। এখানে আরো লোক আছে, আপনাদেরকে দায়িত্ব করতে পারবেন, বাংলাদেশে শত শত লোক আছে, কিন্তু আপনি তো দিবেন না তাদেরকে। আজকে ধরেন এই যে নদী রক্ষার জন্য নদী কমিশনের চেয়ারম্যান দিছিলেন মুজিবুর রহমান হালদার, খুব কাজ করেছে, ওনাকে এক্সটেনশন দিলেন না। কিন্তু অনেক সচিব আছে 4 বারও এক্সটেনশন নিয়ে চলে গেছেন, তাদের ইতিহাস খোঁজেন, তাদের ইতিহাস খুঁজতে পাবেন কি করেছে তারা। ইভেন কি দুদকে যারা দায়িত্ব পালন করেছে, আপনারা দেখেছেন একজন কমিশনারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ অলরেডি দায়ের করা হয়েছে। তাহলে এটা কি হবে? এটার বিচার করতে হবে না? যদি বিচার না করেন, ওই জনগণের যেভাবে পারসেপশন, কিছু হবে না। এই পারসেপশন যদি থাকেন, এটা আপনাকে, আমাকে, সবাইকে আস্থা করে খাবে, আমার জেনারেশন ধ্বংস হবে, রাষ্ট্র ফিকে হয়ে যাবে, রাষ্ট্রের সম্পদ থাকবে না। এখনই তো দেখেন কি ক্রাইসিস আছে। আপনি বাজেট দিতে যাবেন, কার কাছ থেকে টাকা নেবেন, কোথায় পাবেন? ব্যাংক তো সব খেয়ে ফেলছে, এখনো আপনি উদ্যোগ নিচ্ছেন না, এখনো আইন পরিবর্তন করে। অনেক সময় বলেন 2 জন ডাইরেক্টর থাকলেই হবে, যখন আবার দেখা যায় তার পরিবারের আরো কয়েকজন লাগবে, আইনটা পরের দিনই পরিবর্তন করে দেন, না 5 জন পর্যন্ত থাকতে পারবেন। এটা কি ধরনের ছেলে খেলা? অর্থাৎ বাংলা, আপনি যে এমপি সাহেব যেটা বলছেন, বাংলাদেশ ব্যাংক, তারপরে এই দুদক, যে কটা প্রতিষ্ঠান আছে সবই যারা করতে পারে,
শুধুমাত্র প্রপার লোকটাকে ওখানে দেন আর তাকে মেসেজটা দেন, ইউ ডু ইউর জব ইন অ্যাকর্ডিংস উইথ ল, আইন অনুযায়ী করো, কোনো সমস্যা হবে না। কিন্তু ওই মেসেজটা তো নাই এখানে, যার ফলে সব জায়গায় সবাই বাংলাদেশে সাহসী লোকের অভাব নাই। আপনি এরশাদের সময় দেখেন না আন্দোলন করেছেন, সেই সময় তো করাপশনের মধ্যে কত সাংবাদিক, মিডিয়ার কথা বললেন, মিডিয়ার কি সেই সাহস আপনারা রেখেছেন? মিডিয়ায় কথা বলতে গেলে আপনি জেলখানায় ঢুকাই দেন। অনেক এই যে অনেক লোকের বিরুদ্ধে আপনার রিপোর্ট করছেন দেখে আপনাকে পিঠে মেলে ফেলছে না। আমি তো নিজে এক সাংবাদিক, একটা ইউনিয়ন লেভেলের একটা সাংবাদিক, সে লোকাল একজন চেয়ারম্যানের বিরুদ্ধে একটা রিপোর্ট করছিল দুর্নীতি, একদম খুব তথ্য প্রমাণ দিয়া, তাকে রাত্রিবেলা ধরে নিয়ে হাত পা ভেঙে নদীর পাড়ে ফেলে রেখে দিছে। পরবর্তীকালে তার 2 বছর রাখছে তার এলাকায় আমাকে পাঠাইতে, হাইকোর্টের হস্তক্ষেপের পরে। তাহলে সাংবাদিকদের কাছে যে প্রত্যাশা করেন, সাংবাদিকদের সুযোগ দিতে হবে। এখন তো সাংবাদিকরা, আমি তো তথ্যের ব্যাপারে আমার অনেক ধারণা আছে, প্রত্যেকটা জেলা লেভেলে নাম ধরে আমি অনেক জেলার নাম বলতে পারবো। একটা সাংবাদিক, ইভেন কি প্রথম আলো পর্যন্ত, ডাইলি স্টার, কোন পত্রিকার সাংবাদিক ওই যে তথ্যটা আমরা চাই সে তথ্য তারা লিখতে সাহস পায় না। এরকম বহু জায়গা আছে। এটা কি সরকারের কাছে তথ্য নাই? আছে তো, সরকার ব্যবস্থা গ্রহণ করলে তো লিখতে পারবে তারা। সরকারকে তো সেটা করতে হবে। জনাব শাহাদাত আকবর চৌধুরী, কি বলবেন আপনি? অনেকগুলো প্রশ্নই আসলে কম বেশি আপনার কাছে চলে এসছে। না ঠিক আছে, উনি যে ভাই যে কথাগুলো বললেন এগুলো সবই বাস্তবতার উপর নিরিখেই তিনি কথাগুলো বলেছেন। যে জিনিসটা আমি বোঝাতে জানি না ব্যর্থ হয়েছে কিনা, সেটা হলো অবশ্যই সরকার, যেটা ভাইও বলেছেন যে প্রথম দায়িত্ব হলো সরকারের, তারপরে অন্যদের সেকেন্ডারি, ঠিক আছে। সেইখানে সরকারের দায়িত্ব সরকারের জায়গায় পালন করতে হবে, এবং সেটা যদি পালন করতে ব্যর্থ হয় তাহলে সেই ব্যর্থতার দায়িত্ব সরকারের অবশ্যই তার উপরে আসবে। আর আমি যেটা বুঝতে চাচ্ছিলাম সেটা হলো যে প্রত্যেকটা টিয়ারে যার যার সামাজিক অবস্থান বা যেই জায়গায় সরকারি কর্মকর্তা হোক, ব্যক্তি হোক, যেই জায়গায়, সব জায়গাটাতেই এই সমস্যাগুলো খুব প্রকট আকারে এখন ধারণ করেছে। তো সেই জায়গার থেকে ফিরতে হলে একটা মূলত সব স্তর থেকে সরকারের পাশাপাশি একটা সামাজিক আন্দোলনের প্রয়োজন আছে, এবং সামাজিক আন্দোলনের প্রয়োজন আছে, এবং সবাই যদি সেটাতে শরিক হয় তাহলে এই দেশকে বদলানো এবং দেশকে এই ধরনের দুর্নীতি, যে সমস্ত অভিযোগ আসছে সব যে আর মিথ্যা তা তো না, অনেক দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতিগুলো বা টাকা পাচার হচ্ছে, টাকা পাচার আমি তুলে ধরলাম যে মূল টাকা পাচারগুলো কিভাবে হয়, সেই জিনিসগুলো যদি প্রপারলি মনিটরিং করা হয়, দেশের সমাজ যেরকম সঠিক পথে আসবে, দেশটাও এগিয়ে যাবে। এবং সেই বিশ্বাস সবসময় আমরা রাখি, কারণ অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, সবার আশা আকাঙ্ক্ষা দেশটা এগিয়ে যাবে। এবং আমিও বিশ্বাস করি, আমি কোনো সময় হতাশ হই না, আমি জানি যে দেশ সঠিক পথে আছে, এগিয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে জনাব জিয়াউর রহমান। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থারও কিন্তু সদস্য, ফলে কারা অর্থ পাচার করছে, কোথায় পাচার করছে, কিভাবে করছে, তাদের তথ্য তো বাংলাদেশ ব্যাংকের কাছে থাকার কথা। তারপরও কেন বাংলাদেশ ব্যাংক চুপ করে থাকে, পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না? একটা বড় কারণ হচ্ছে সদিচ্ছা। বাংলাদেশ ব্যাংকের কনসার্ন ডিপার্টমেন্টে যারা থাকেন তাদের সেই ইচ্ছাটা থাকে কি না, সেটা একটা বড় বিষয়। একটু আগে যে কথা আমি বলছিলাম যে একটা চিঠির উত্তর দিতে দুদককে 1 মাস সময় নিল। 10 লাখ টাকা আপনি তুলতে যান, সংশ্লিষ্ট ব্যাংক কিন্তু বিএফআইউর কাছে রিপোর্ট করবে। এতগুলো টাকা উঠলো, রিপোর্ট করলো না, নিশ্চয়ই ব্যাংকগুলো রিপোর্ট করেছে, তো সেই রিপোর্টকে আমলে নেওয়া হয়নি কেন? এরকম অসংখ্য ঘটনা আছে আর কি। এবং বাংলাদেশ ব্যাংকে যারা কর্মকর্তারা আছেন, আমি মনে করি যে নিচের লেভেলের কর্মকর্তাদের একটা বড় অংশ খুবই সৎ, দেশপ্রেমিক। কারণ ব্যাংকের রিপোর্ট একসময় নিয়ে যে ফিল্ডে গিয়ে করেছে, এখন যদিও আমি ডেস্কে বসে গেছি সম্পাদক হিসেবে, উপরের লেভেলে যারা আছেন তাদের কারো ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন আছে। আপনি জানেন, সুর চৌধুরীর কথা শুনেছেন যে পিকে হালদার থেকে শুরু করে অসংখ্য দুর্নীতিবাজকে তৈরি করেছে কিংবা পেট্রোনাইজ করেছে সুর চৌধুরী। এরকম অসংখ্য লোক এখনও বাংলাদেশ ব্যাংকে রয়ে গেছে। আপনি বিএফআইউর কথা বলছেন, বিএফআইউর যে প্রধান, তার বিরুদ্ধে অসংখ্য বাংলাদেশ ব্যাংকে যদি 5টা দুর্নীতিবাজ কর্মকর্তা নিয়ে আলোচনা হয়, তার মধ্যে বিএফআইইউ এর প্রধান যিনি তাকে নিয়ে সে আলোচনা আছে। আমার তো বিশ্বাস, বা লোকজন তো মনে করে যে এই যার কথা আপনি বলছেন, তার বিরুদ্ধে তো মানে কত অভিযোগ ছিল, মিডিয়া আপনারা যেমন করেছে সবাই তো কম বেশি করেছে, কিন্তু তার বিরুদ্ধে তো তেমন কোনো ব্যবস্থা না, দুদক অনুসন্ধান চলছে, তার তো এক্সটেনশন হয়েছে, পরবর্তীতে তার এক্সটেনশন হচ্ছে না। যার বিরুদ্ধে এত অভিযোগ তার এক্সটেনশন হয় কি? ওই যে যোগ্য, সে তো ভালোভাবে করাপশন করতে পারে, এটা একটা ক্রাইটেরিয়া। বাংলাদেশ ব্যাংক এখন এডমন্ড গ্রুপের সদস্য, সুতরাং এই তথ্য শেয়ার করা সে সুযোগ কিন্তু আছে। এখন কতটুকু তথ্য শেয়ার করার চেষ্টা করছে, কোন কোন দেশের কাছে তথ্য চেয়েছে, সে তথ্য আসলে আমাদের কাছে জানা নাই। এবং বাংলাদেশ ব্যাংক এই তথ্য প্রকাশও করছে না। যতটুকুই বা রিপোর্টাররা গিয়ে করতে পারতো, আপনি দেখেন গত কিছুদিন ধরে বাংলাদেশ ব্যাংকে কিন্তু সাংবাদিকদের প্রবেশ নিষেধ। এই বাংলাদেশ ব্যাংকে কিন্তু ঋণ খেলাপিদের প্রবেশ নিষেধ হয় নাই।
ঋণ খেলাপিরা হর হামেশা বুক খুলে বাংলাদেশ ব্যাংকে যায়। বাংলাদেশ ব্যাংকে যারা ঋণ রিশিডিউল করে তারা যায়, ব্যাংকের কর্মকর্তাদের আত্মীয় স্বজন যায়, ব্যবসায়ীরা যায়, শুধু সাংবাদিকরা নিষিদ্ধ হয়েছে। শুধু সাংবাদিকরা নিষিদ্ধ। কি কারণে? সাংবাদিকরা হারির অনেক খবর বের করে ফেলে, তখন বাংলাদেশ ব্যাংকে একটা বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এই যে রিজার্ভের ক্ষয়িষ্ণু অবস্থা, সেই খবর কারা দেয়? সাংবাদিকরা দেয়। এই যে আপনি মুদ্রা ছাপিয়ে কিছু লুটেরার ব্যাংকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, ব্যাংকগুলোর আসলে ভেতরে কিছুই নাই, খালি, সে খবর কারা দেয়? সাংবাদিকরা দেয়। সাংবাদিকরা দেয় কিন্তু দেশের স্বার্থে দেয়। সরকার প্রধান কিংবা সরকারের উচিত এটাকে বন্ধুসুলভভাবে নেওয়া, ভালোভাবে নেওয়া। আজকে যদি বাচ্চুর বিষয়গুলো শুরুর দিকে আমলে নেওয়া হতো, তাহলে বাচ্চু এত বড় অপকর্ম করতে পারতো না, এতগুলো টাকা কিন্তু বেসিক ব্যাংকের লাপাত্ত হতো না, হজম করতে পারতো না। যদি এখন মানে সে তো চলেও যেতে পারতো না, চলে যেতে পারতো না, কিন্তু মিডিয়ার বিষয়গুলো আমলে নেওয়া হয়নি। এখন যে অনিয়ম দুর্নীতির কথা হচ্ছে, 10 কোটি টাকা একটা ভ্যালুয়েশন একটা কোম্পানি, সেই কোম্পানিকে আপনি 700 কোটি টাকা 1000 কোটি টাকা ঋণ দিচ্ছেন, এই রিপোর্ট তো পত্রিকায় আসছে। কোনো সরকার বাংলাদেশ ব্যাংকে কোনো অ্যাকশনে যাচ্ছে? এই যে আপনি অ্যাকশনে যাচ্ছেন না, এই টাকাগুলো কি হচ্ছে? এই টাকাগুলোই পাচার হচ্ছে। এই টাকাগুলো পাচার হচ্ছে বলেই কার্ব মার্কেটে ডলারের এত ক্রাইসিস। এই কারণেই আপনি বৈধ পথে রেমিটেন্স আসে না, কারণ আপনার তো সস্তা পয়সা, আপনি ব্যাংক লুটের পয়সা। আপনি সরকার ঘোষণা করছে 117 টাকা, আপনি যদি 137 টাকা দিয়েও কিনেন ডলার, কিছু যায় আসে না তো, আপনার কষ্টার্জিত পয়সা না তো, কিংবা দুর্নীতির পয়সা, কিংবা ব্রোকারির পয়সা। ওই যে 100 কোটি টাকার প্রজেক্ট 300 কোটি টাকা হয়েছে, এরকম প্রজেক্টের পয়সা। সুতরাং বাংলাদেশ ব্যাংককে ওই জায়গাগুলো যে অ্যাড্রেস না করে হবে না। বাংলাদেশ ব্যাংকে যদি জবাবদিহিতার মধ্যে আনতে হয়, তার একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে সাংবাদিকদের অবাধ যাতায়াতের সুযোগ দিতে হবে, রিপোর্ট করার সুযোগ দিতে হবে, এবং সরকারকে মনে রাখতে হবে এই যে রিপোর্টগুলো হয়, এই রিপোর্টগুলোকে যদি আমলে নেওয়া হয়, সরকারের লাভ, দেশের লাভ। আর যদি মনে করা হয় যে বাংলাদেশ ব্যাংকের এই কতিপয় দুর্নীতিবাজ লোকের পক্ষ হয়ে যদি সাংবাদিকদের প্রতিপক্ষ মনে করে সরকার, আজকে হয়তো কার্পেটের নিচে লুকাবে, কতদিন লুকিয়ে রাখবে, একসময় কলাপস করবে সব। এবং আমরা চোখের সামনে যা দেখতে পাচ্ছি, কিছু ব্যাংক আপনি টেনে রাখবেন 1 বছর, 1 বছর পরে হলেও কলাপস করবে। এবং 1-2টি ব্যাংক যদি কলাপস করে, পুরো ব্যাংকিং সেক্টর, পুরো অর্থনীতি ঝাঁকুনি খাবে। সেই ঝাঁকুনি কিন্তু সামাল দেওয়া এত সহজ হবে না। তো বাংলাদেশ ব্যাংক এই আয়োজনই করছে, নিজেও দায়িত্ব পালন করছে না। যে দায়িত্বটা সরকারের অন্যান্য ইউনিটগুলো পালন করতে পারতো, খবর গেলে জানলে, সেইগুলোও যাতে না যায়, নিজেদের ব্যর্থতা, নিজেদের অনিয়ম, দুর্নীতি। এবং বাংলাদেশ ব্যাংকে আপনি দেখেন, একটু আগে ভাই কথা হচ্ছিল, ব্যাংক কোম্পানি আইন সংশোধন হবে, ছিল ড্রাফট একটা, সংবিধানে গিয়ে পাশে হলো অন্যরকম। কারা করেছে? ব্যাংকের মালিকরা, মালিকদের যে প্রধান, তার বিরুদ্ধে নানা অভিযোগ, তার বিরুদ্ধে প্রচুর টাকা পাচারের অভিযোগ আছে। তারা, আপনি যে দেশে বাংলাদেশ ব্যাংকের আইন চেঞ্জ হয়ে যায়, ব্যবসায়ীরা করে, ব্যাংকাররা করে, ব্যাংক মালিকরা করে, সেই বাংলাদেশ ব্যাংকের আসলে অনেক কিছু করারও থাকে না। অনেক সময় কর্মকর্তা ডিমোরালাইজ হয়ে যায়, তারা মনে করে আসলে আমরা করি কি করবো, বা আমি একা ফাইট করে কি করবো, আমি তো কিছু করতে পারছি না। এটা একটা বাস্তবতা। জি, বাংলাদেশ ব্যাংকে যোগ্য লোক দিতে হবে, তাকে এখতিয়ার দিতে হবে, এবং এই বাইরের হস্তক্ষেপ সিন্ডিকেট দুর্নীতিবাজদের সেটিকেও চেক দিতে হবে সরকারের। তাহলে বাংলাদেশ ব্যাংক হয়তো এর চেয়ে একটু ভালো পারফর্ম করতে পারবে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব আলমগীর হোসেন, বাংলাদেশ থেকে অর্থ পাচারের বিষয়টি নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু বন্ধ হচ্ছে না কেন? আপনার বিশ্লেষণ জানতে চাই। করণীয় এটা বাকি? আমি তো মনে করি যে হচ্ছে পুঁজির ন্যাচারাল ধর্ম হচ্ছে, স্বাভাবিক ধর্ম হচ্ছে তার নিরাপদ গন্তব্য চায়, তার একটা নিরাপদ ডেস্টিনেশন চায়, যেখানে তার পুঁজিটা নিরাপদ থাকবে, সেটা বৈধ হোক অবৈধ হোক, যেখান থেকে তার প্রফিট ম্যাক্সিমাইজ করা যাবে, এবং এই পুঁজিটা তার ব্যক্তিগত উপভোগের জন্য কাজে লাগবে। তো এটা হচ্ছে স্বাভাবিক পুঁজিবাদী ব্যবস্থায়। এটি শুধু আমার মনে হয় না শুধু বাংলাদেশ থেকে পুঁজি বাইরে যায়, বিভিন্ন দেশ থেকে আসলে উন্নয়নশীল দেশগুলি। তাহলে কি আমরা বাংলাদেশকে ট্যাক্স হ্যাভেন করে ফেলবো? না, আমি বলছি তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে বাংলাদেশের ট্যাক্স হ্যাভেন নয়, বরং বাংলাদেশ যেটা দরকার সেটা হচ্ছে যে সরকারের আসলেই সিদ্ধান্ত নিতে হবে যে রাজনৈতিক অস্থিরতার কথা বলা হচ্ছে, একটা সমাজের অবক্ষয়ের কথা বলা হচ্ছে, জবাবদিহিমূলক ব্যবস্থাপনার অনুপস্থিতির কথা বলা হয়েছে, অনেকগুলি বিষয় আলোচনা হয়েছে। কাজে এই বিষয়গুলির দিকে সরকারকে নজর দিতেই হবে, এবং যদি নজর আমরা না দিতে পারি, তাহলে অবশ্যই টাকা পাচার হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে দায়িত্ব কিন্তু অবশ্যই সরকারকেই দায়িত্বটা নিতে হবে। এবং আপনি দেখেন, আপনি একটি কোশ্চেন ইতিমধ্যে করেছিলেন যে আমরা যে কালো টাকা সাদা করার জন্য ন্যূনতম হারে কর দিয়ে, ন্যূনতম জরিমানা কর দিয়ে আমরা সাদা করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করি। বাস্তবতাটা হচ্ছে যে এটি একটি অবশ্যই অনৈতিক, এবং এই চর্চা যদি বছরের পর বছর অব্যাহত থাকে, তাহলে অবশ্যই সৎ করদাতা যারা
তারাও উৎসাহিত হবে কর ফাঁকি দেওয়ার না, প্রবণতা। আপনার কি ধারণা আছে কয় টাকা আসে, কিংবা গত কয়েক বছরের যে আপনার সমীক্ষায় মানে আপনার খুবই কম টাকা, না, আমরা মানে গত বছর যদি দেখলাম, জি গত বছর দেখলাম যে ফরেন কারেন্সি কেউ যদি ব্যাংকে চ্যানেলে আনে তাহলে নমিনাল একটা ট্যাক্স দিয়ে আপনি আনতে পারেন। জি। আমরা কিন্তু ফলাফল দেখেছি কোনো টাকা তেমন না, significant তাহলে টাকা আসে। আমাদের যে প্রশ্ন, তাহলে এই অনৈতিকতা জিয়ে রাখার কারণ কি? আমার কাছে যেটি মনে হচ্ছে যে একটি কথা হচ্ছে যে মূল আমার মনে হচ্ছে যে এনবিআর এর আসলে এই কালো টাকাটা যেহেতু ধরে ফেলার এবং আমাদের মানি লন্ডারিং এর জায়গাটা বন্ধ করার কোনো ব্যবস্থা নেই, কাজেই আমরা যেহেতু সক্ষমতা অর্জন করতে পারিনি, কাজে আমাদের সক্ষমতাটা ঢাকার জন্য আমরা চাই যে কোনো না কোনো ইনসেনটিভ দিয়ে অন্তত টাকাটা দেশে যদি থাকে এবং দেশে যদি বিনিয়োগ হয় তাহলে আমিও কিছু ট্যাক্স পাই। তাহলে এবং মঞ্জিল এই মোর্শেদ যে বিনিয়োগের কথাটি ব্যবস্থা বললেন করতে কিছুক্ষণ আগে, যে এখানে কষ্ট করে একেবারে ঘাম ঝরিয়ে কাজ করে আপনি অর্থ মানে আয় করছেন এবং 30%-এর উপরেও পর্যন্ত ট্যাক্স দিচ্ছেন, তাহলে তো সেও ওই পথেই যাবে যে আমি তো এইসব না করে আমি বোকা নাকি, আমি তো Right. পরবর্তীতে ওইটা দিয়ে 10% দিয়ে আমি তো বাইকে Right. গেলাম, তাহলে আমি Advocate- তাহলে তো আর রাজস্ব আদায় হবে না। রাইট, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ যে কোশ্চেনটা তুলেছেন আমি তার সাথে একমত ইন এ সেন্স যে আমরা যদি প্রতি বছর ক্রমান্বয়ে যদি আমরা এই একই সুবিধা দিয়ে থাকি এবং কালো টাকা সাদা করার বা কর অনারোপিত আয়কে আমরা কম কর হারে প্রদান করে আমরা যদি সাদা করার সুযোগ দেই, তাহলে আগামীতে মানুষ এই প্রতি বছর অপেক্ষায় থাকবে হয়তো আমরা আরেকটা সুযোগ পাবো এবং আমি এখন কর ফাঁকি দিব। এই কর ফাঁকির সংস্কৃতিটি যেটি আছে সেটি আরো শক্তিশালী হবে এবং তাতে করে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, রাজস্ব ক্ষতিগ্রস্ত হবে এবং সামগ্রিকভাবে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। কাজে আমাদের এমপি মহোদয় যেটা বলেছিলেন যে একটা সামাজিক আন্দোলন করার দরকার কর ফাঁকির বিরুদ্ধে। ব্যবসায়ী আমি আপনি দেখেন কর ফাঁকিটা এটা দিচ্ছে কে কে? করবে? আমার প্রশ্ন নেই যে শুনেন, এই যে না, আমরা যে কর বলছি আমরা ফাঁকিটা সবাই দিচ্ছে কে? ভালো হয়ে গেলাম, আমরা সবাই কর ভালো হয়ে ফাঁকিটা গেলাম, দিচ্ছে কি? কর আমরা ফাঁকিটা জি দিচ্ছে কিন্তু এই দেশের নাগরিক, কর ফাঁকি দিচ্ছে এই দেশের নাগরিক এবং যার সবচেয়ে বেশি কর দেওয়ার কথা তিনি কর ফাঁকি দিচ্ছেন বা তারাই কর ফাঁকি দিচ্ছেন। কাজে এই যে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলাও কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং। আমি মনে করি সুশীল সমাজ, আমাদের রাজনৈতিক কর্মী যারা আছেন, না, আমার প্রশ্ন সবাইকে আপনার শিক্ষা কাছে, সবাইকে এই এগিয়ে আসতে হবে। সামাজিক আন্দোলনটা গড়ে তুলবে কি? এটাই বলছি, যারা সুশীল সমাজ আছেন, আমাদের শিক্ষাবিদ আছেন, রাজনৈতিক কর্মী আছেন, সাংবাদিক কর্মী আছেন, আমাদের যারা সচেতন মানুষ আছেন, তাদের নেতৃত্বেই গড়ে তুলতে হবে। কারণ হচ্ছে সুশীল সমাজ তো এখন লোভ লালসার দিকে ঢুকে গেছে। আজকে আমরা একটু আগে মঞ্জিল মোর্শেদকে আমরা বলতে শুনলাম যে তিনি যদি দায়িত্ব পান বা 10 জন মন্ত্রী যদি উদ্যোগ নেন তাহলেই সম্ভব। আমরা যদি দেখি এরশাদ সময় যে দুর্নীতিটা ছিল, যখন এরশাদের 90 পর্যন্ত যে দুর্নীতিটা ছিল, দুর্নীতির পরে কিন্তু হঠাৎ করে কিন্তু আমরা দেখলাম একটা স্থবিরতা, একটা লাগাম চেপে আসলো। তার পরবর্তী পর্যায়ে আবার দুর্নীতি শুরু হলো। 96 আমরা দেখলাম দুর্নীতি লাগাম চেপে আসলো। কাজে আমরা ফেজ বাই ফেজ দেখছি সরকারকে দায়িত্বটা নিতে হবে এবং জনগণকেও এই ব্যাপারে সোচ্চার ভূমিকা রাখতে হবে, যেভাবে এখন রাখছে মিডিয়া কর্মীরা। সেই মিডিয়া কর্মীরা যদি তারা সজাগ থাকেন, তারা যদি এভাবে সোচ্চার হন, তাহলে জনগণের উপর চাপ বাড়বে এবং সরকারের উপর চাপ বাড়বে এবং সরকারি প্রতিষ্ঠানগুলির উপর চাপ বাড়বে এবং তারা বাধ্য হবে এই বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে। জি, ধন্যবাদ। আমি মনে করি জনাব খুশি কবির, অর্থ পাচার প্রতিরোধে যেসব প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনার উপায় কি? প্রথমে আপনি আমাকে একটু বলেন, আমাকে কত সময় দিবেন? না, আপনি বলেন। আমি তাহলে 30 সেকেন্ডে কথা বলবো, 2 মিনিট বললে 2 মিনিট না বলবো। না, আপনি বলতে পারেন, কারণ তখন একটু জি বিরতির সময় হয়ে গেছিল। এখন কোনো অসুবিধা নেই, আপনি যতক্ষণ ইচ্ছা বলতে পারবেন। না না, যতক্ষণ ইচ্ছা বলবো না, আমি চেষ্টা করব। মূল কথা হচ্ছে যেটা সবার কথাইতে চলে আসছে, যে আসলে কেউ চাচ্ছেন, কেউ বলতে আমি কেউ বলবো না, এখানে হলো যারা নীতি নির্ধারক, যাদের দায়িত্ব আছে যে এই দেশটাকে, এই দেশের প্রতিষ্ঠানকে, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রীয় যন্ত্রগুলো আছে, সে প্রতিষ্ঠানগুলো আছে যেটা রাষ্ট্রীয় যন্ত্রকে এগিয়ে নিয়ে যাবে, সঠিকভাবে চালাবে, তাদের কোনো ইচ্ছা নাই, তাদের কোনো দায়বদ্ধতা নাই এবং তারা আরো বেশি সাহস করে দিচ্ছে, আরো বেশি তাদেরকে সুযোগ করে দিচ্ছে যেন দুর্নীতি হোক। সবাই দুর্নীতি করে না, দুর্নীতি করে যে দুর্নীতি করতে পারে, যার সুযোগ আছে দুর্নীতি করার। একজন সাধারণ কৃষক, সে মাঠে, সে দুর্নীতি করে না। একজন দিনমজুর, সে দুর্নীতি করে না। দুর্নীতি করে যে দুর্নীতি করতে পারে, তার ওই জায়গায় তার স্থানটা আছে। তো এখানে দেখা যাচ্ছে যে তার উপর যে ব্যবস্থা থাকা উচিত তাকে নিয়ন্ত্রণ রাখার জন্য,
স্বচ্ছতা আনার জন্য সেই প্রতিষ্ঠানগুলো সেই জায়গাগুলো কাজ করছে না কেন, তারা কাজ করতে চাচ্ছে না, তারাও এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, সাংঘাতিকভাবে ওতপ্রোতভাবে জড়িত। এখানে বলা হচ্ছে যে নাগরিক সমাজ, তারা কিছু নাগরিকদের পক্ষ থেকে উঠুক, সাংবাদিকরা এসে যাক। সাংবাদিকরা নাগরিক সমাজের পক্ষ থেকে উঠতে গেলে তাদেরকে উঠতে দেওয়া হবে? যারা নিয়ন্ত্রণ করে যেভাবে পাচার করে যাচ্ছে, যেভাবে দেশটাকে ধ্বংস করে যাচ্ছে, অর্থনীতিকে একেবারে পঙ্গু করে ফেলছে, তারা কি চুপচাপ থাকবে? তারা করতে পারছে কেন? তারা একটা বিরাট সাপোর্ট পাচ্ছে। এখন সমস্যা হয়ে গেছে যে যারা দেশ চালায় আর যারা দেশের অধিকাংশ নাগরিক, তাদের মধ্যে একটা ব্যবধান এত ব্যাপক, কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই কারণে যে কোনো রাজনৈতিক অপোজিশন নাই, কোনো জবাবদিহিতা করার জায়গা নাই। মিডিয়া কথা বলুক, সে মিডিয়াতে কথা না শুনলেও কিছু আসা যায় না, যতই লেখা হোক এটাতে কিচ্ছু আসা যায় না। আমরা যত চেঁচামেচি করি সেটাতে কিচ্ছু আসা যায় না। মঞ্জুর মোর্শেদের মতো ব্যক্তিরা ওনারা কোর্টে যতই রিট পিটিশন করুক কিছুই আসা যায় না, হাইকোর্টের আদেশও মানা হবে না। এইখানে এই অরাজকতা যে চলার যে সংস্কৃতি চলে আসছে, এটা চলে আসছে কিন্তু তাদেরকে সংস্কৃতি করতে দেওয়া হচ্ছে, তাদেরকে সুযোগ করিয়ে দেওয়া হচ্ছে। এখন এটা সরকার যদি এটাকে স্পষ্টভাবে এখন যদি এটা না নেয়, তারা যদি খুব একটা শর্ট টার্ম নিজের সুবিধা বা তার পার্টির সুবিধা বা এই বর্তমান অবস্থার কথা খালি শুধু চিন্তা করে থাকে, তাহলে কিন্তু দেশটা বেশি দিন টিকতে পারবে না। মানে আমরা কিন্তু যে পর্যায়ে গেছিলাম, অনেক জায়গায় আমরা খুবই ভালো করেছিলাম, আমি এটাকে অস্বীকার করছি না, বাংলাদেশ অনেক জায়গায় অনেক ভালো করেছে, কিন্তু আমরা এই জায়গাগুলো ধরে রাখতে পারবো না যদি আমরা মূল জায়গাটা না রাখতে পারি, যেটা হলো স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতি মুক্ত একটা দেশ যদি আমরা গড়ে তুলতে না পারি, আমরা যদি নিয়ম শৃঙ্খলা সৃষ্টি করতে না পারি, এবং সেটার জন্য আসলে একটা গণতান্ত্রিক চর্চা সৃষ্টি করা খুবই প্রয়োজন। এখন তো আমরা দেখছি উপজেলা নির্বাচনেও কোনো গণতান্ত্রিক চর্চা নাই। আমরা জানি না ইউনিয়ন পরিষদে যখন নির্বাচন হবে সেখানে গণতান্ত্রিক চর্চা আদৌ হবে কিনা। আমরা দেখছি যে মাঠে ঘাটে কাজ করি, সেখানে সরকারি নিয়ম, নীতি, আইন, নীতিমালা যেগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে যদি যাওয়া হয় জনগণের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, সেখানে কিন্তু বাধা চলে আসছে। এইখানে চলে আসছে যারা নীতি নির্ধারক, যারা রাষ্ট্র চালান, তারা কিন্তু একটা ছোট্ট গোষ্ঠী তার পক্ষে দাঁড়িয়ে আছে, সাধারণ মানুষের পক্ষে না। রাজনীতি যে ছিল যে এটা হলো জনগণের পক্ষে রাজনীতি করা হচ্ছে, এই জনগণের পক্ষে এখন রাজনীতি না, এটা ফিরে আসতে হবে। ফিরে না আসা পর্যন্ত এখন একটা অভ্যুত্থান হবে, একটা আন্দোলন হবে, এই পরিবেশ এখন বাংলাদেশে বিরাজ করছে না। কেন এরকম কোনো দেখছি না যে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তিরা এটা করছে। সরকারের দলের সবাই আমি বলবো না যে তারা দুর্নীতিগ্রস্ত, তাদের মধ্যে অনেকে আছে স্বচ্ছ, অনেকে কাজ করতে চাচ্ছে, কিন্তু এই মুষ্টিময় বা অল্প কয়েকজন দিয়ে ওই যে মূল যারা যারা দুর্নীতি করছে তাদের জন্য কিন্তু সবারই কিন্তু একটা দুর্নাম চলে আসছে, তাদের জন্য সব রাজনীতিবিদের একটা দুর্নাম চলে আসছে। এই জায়গা থেকে যারা রাজনীতি করে তাদেরকেও নিজেদেরকে বলতে হবে যে আমরাও এটা থেকে রেহাই পেতে চাই। যে প্রতিষ্ঠানগুলো আছে, আমরা কেন্দ্রীয় ব্যাংকের কথা, বাংলাদেশ ব্যাংকের কথা বলছি, আমরা 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 দুর্নীতি দমন কমিশনের কথা বলছি, আমরা বিভিন্ন যে কমিটিগুলো আছে সেগুলোর কথা বলছি, তো সেখানে সে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর কথা বলছি। সেখানে যদি সঠিকভাবে কাজ না
করা হয় আর করতে দেওয়া যদি না হয় আর করতে চাওয়া যদি না হয়, একটা হলো যে আমি করতে চাওয়া, আবার একটা দায়বদ্ধতা থাকতে হবে। যারা যে পজিশনে থাকুক, যে কোনো পজিশন, ক্ষুদ্রতম পজিশন থাকলেও তার দায়বদ্ধতা যদি না থাকে যে আমাকেও একটা করতে হবে, তাহলে কিন্তু কাজ হবে না। শুধু উপরের দিকে আমরা খালি চাবো যে আমি স্বচ্ছতা চাবো, কিন্তু আমি স্বচ্ছতা চাওয়ার পরে যে কাছ থেকে স্বচ্ছতা চাচ্ছি সে তার কোনো দায়ভারই নাই যে সে তার স্বচ্ছতা দেবে এবং তার কাজটা করবে। সে যদি কাজটা করতো তাহলে আমার এত বেশি চিল্লাচিল্লি আজকে এই অবস্থায় আসতে হতো না। তো আমার মনে হয় এখানে আমরা যারা আছি সবাই আমরা একটু আশাবাদী হতে চাচ্ছি যে সম্ভব। আমিও বিশ্বাস করি যে সম্ভব, কেন এই দেশ যখন একটা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হতে পেরেছে, সক্ষম হয়েছে। আমরা এরশাদকে আমরা একটা, এরশাদ হলো এক প্রতীক, হচ্ছে সে মিলিটারি শাসনের প্রতীক। সেখানে হলো যে গণতন্ত্রের চর্চা না হয়ে এখানে মিলিটারি শাসন চলছে, দুর্নীতি চলছে। সেখানে যদি আন্দোলন করে সফল হতে পারছে, এখন আমরা আমাদের দেশটাকে যতই এগিয়েছি না কেন এটাকে সঠিকভাবে যে জায়গায় আমাদের দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাকে দূর করার জন্য আমাদেরকে অবশ্যই ভূমিকা রাখতে হবে, এবং এমন ভাবে ভূমিকা রাখতে হবে যে ভূমিকা রাখতে আমি যেন পারি। আমি ভূমিকা রাখতে গেলে আমার উপর যদি সমস্যা, এমন চাপ চলে আসে, আমাকে যদি আবদ্ধ করা হয়, তখন অন্যজন মনে করবে যে আমি কেন এই সমস্যার মধ্যে পড়তে যাব। একটা পর একটা সবসময় চলে আসছে। আমরা তো দেখছি এখানে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় মত প্রকাশ করা, আমার নিজের মতামত, মানে সরকার যে নীতি নির্ধারণ করছে সেই নীতিটাকে আমি বাস্তবায়ন করতে গেলে যে দুর্নীতি করছে তার যদি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে আমরা করছি না। আমি দেখছি যে যারা একটা ছোট গোষ্ঠী, তারা ধর্মকে ব্যবসা হিসাবে ব্যবহার করে মানুষের ক্ষতি, একটা গোষ্ঠীর ক্ষতি করতে চাচ্ছে, তাকে আমরা সুযোগ দিচ্ছি এখানে অবাধভাবে তার কাজ করতে দেওয়া। সেটা আবার সংবিধানের পরিপন্থী, তারপরেও তার বিরুদ্ধে আমরা কিছু করছি না। এই যে না করার যে একটা সৃষ্টি হয়ে গেছে, যে আমাদের একটা ব্যবস্থা হয়ে গেছে, এটা থেকে আমাদেরকে অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। জনাব শাদাব আকবর চৌধুরী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সক্রিয়, দায়িত্বশীল এবং দায়বদ্ধ করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা সবাই কিন্তু আলোচনা করছেন, কিংবা আজকে আলোচনায় উঠে এসছে। আর এটা করার দায়িত্ব কিন্তু সরকারের। কি ভাবছে সরকার? দেখুন, আমি মনে করি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার, এবং তার নেতৃত্বে দীর্ঘ প্রায় 15 বছর বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে আমরা এখানে। আজকে দুর্নীতি নিয়ে যে কথা হচ্ছে, অবশ্যই সরকারের তো প্রধান দায়িত্ব সেটা। এবং আমি মনে করি যে এই বাংলাদেশে আজকে যে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় বিভিন্ন শুনছি অনেকগুলো ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো এই দুর্নীতিকে প্রতিরোধ করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে যেতে মাননীয় প্রধানমন্ত্রী সোচ্চার আছে বলেই আমি বিশ্বাস করি। শতভাগ তার উপর আস্থা আছে, এবং আমি আশা করি এই আজকে যে সমস্যা, সেই সমস্যার সমাধান নিশ্চয়ই তার কাছ থেকে আসবে। জি, ধন্যবাদ আপনাদের সবাই কাজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, অপরাধ করে, অনিয়ম দুর্নীতি করে, অর্থ পাচার করে পার পাওয়া যায় এমন বার্তা যতদিন সমাজে বিরাজমান থাকবে ততদিন দেশ থেকে অর্থ পাচার বন্ধ হবে না। আজকে আলোচকরা যেমনটা বলবার চেষ্টা করেছেন, অর্থ পাচারের মতো অপরাধ বন্ধ করতে হলে সবার আগে রাষ্ট্রীয় সব সংস্থাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। যাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সে যাতে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করে তা নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজদের ঘৃণা করার যে সংস্কৃতি দেশে ছিল তা ফিরিয়ে আনতে হবে। দুর্নীতিবাজ অর্থ পাচারকারীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। অর্থ পাচারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সৎ কর্মকর্তাদের উৎসাহিত করতে হবে। অসৎ কর্মকর্তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে হবে। কার্পেটের নিচে সংকট না লুকিয়ে রেখে সংকটের কারণ চিহ্নিত করে সমাধান করতে হবে। সমাজের সংবেদনশীলতার যে ঘাটতি দেখা দিয়েছে তা দূর করতে হবে, এবং এই কাজগুলো দেশের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যই করতে হবে। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।